হ্যালো বন্ধুরা, মিন্টু ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে। গ্রামের ভেতর দিয়ে একটা ছোট নদী বয়ে গেছে, আর সেই নদীর পাড়ে ঘুরতে এসে পা স্লিপ করে পড়ে যায় একটি 16 বছরের মেয়ে। মেয়েটি বাঁচবার জন্য আর্তনাদ করছে, আর নদীর পাড়ে দাঁড়িয়ে তার চাচাতো আপু বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। আদ্রিয়ান তখন নদীর পাড়ে রাস্তা দিয়ে সাইকেলে করে যাচ্ছিল। সে তার মামাকে প্রতিদিন দুপুরে খাবার দিতে যায়। মামার বাজারের ভেতর মেডিসিনের দোকান আছে। মেয়েটির চিৎকারে আদ্রিয়ান সাইকেল থেকে নেমে পড়ে। সে দেখে একটা মেয়ে নদীর জলে হাবুডুবু খাচ্ছে, আর নদীর পাড়ে আর একটা মেয়ে চিৎকার করে সাহায্য চাইছে। আদ্রিয়ান বুঝতে পেরে সাইকেল ফেলে মেয়েটাকে বাঁচানোর জন্য নদীর জলে ঝাঁপিয়ে পড়ে। আদ্রিয়ান মেয়েটাকে কোলে তুলে নেয়। মেয়েটি ভয় পেয়ে আদ্রিয়ানের গলা জড়িয়ে ধরে। মেয়েটা কিছুটা জল খেয়েছিল, তাই আদ্রিয়ান পেটে চাপ দিতেই জল বের হয়ে যায়। মেয়েটা তখনও ভয়ে কাঁপছে। আদ্রিয়ান বলল, কোনো ভয় নেই, আপনার কিছু হবে না। মেয়েটা তখন হাত জোর করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, অনেক ধন্যবাদ। তখন পাশ থেকে মেয়েটা চাচাতো আপু কেয়া বলল, অনেক হয়েছে, আর তোর এখানে কাজ নেই। ও এবার বাড়িতে যেতে পারবে, তুই এখন এখান থেকে যা। আদ্রিয়ান জানে এই মেয়েটা তাকে পছন্দ করে না, তাই সে আর সেখানে দাঁড়িয়ে না থেকে সাইকেল নিয়ে বাড়ি চলে আসে। বাড়িতে আসতে দেরি হয়েছে, আবার ভাইয়ার জামা প্যান্ট ভিজে গেছে দেখে তার বোন বলল, ভাইয়া তোর এত দেরি হলো কেন? তারপর আবার জামা প্যান্ট ভিজে গেছে, কোথায় পড়ে গিয়েছিলি? বোনের কথায় আদ্রিয়ান বলল, আসলে আমি যখন বাড়ি আসছিলাম তখন একটা মেয়ে নদীর জলে পড়ে গিয়েছিল, আর তার আপু বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। তাকে বাঁচানোর জন্য আমি নদীতে ঝাঁপিয়ে পড়ে মেয়েটাকে বাঁচাই। মেয়েটা কে রে ভাইয়া? মনে হচ্ছে ওই পাড়ার কেয়ার চাচার মেয়ে। মাঝে মাঝে মেয়েটাকে আমি ওদের বাড়িতে দেখেছি, তবে ওরা এখানে থাকে না, ওরা শহরে থাকে। তবে মেয়েটা মাঝে মাঝে আসে। ঠিক আছে ভাইয়া, তুই চেঞ্জ করে আয়, আমি তোর খাবার বাড়ছি। এদিকে বাড়িতে এসে কেয়া দেখে নীলাশা চুপচাপ শুয়ে আছে আর গভীরভাবে কিছু ভাবছে। কেয়া জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কি নিয়ে এত ভাবছিস? আসলে কিছুক্ষণ আগের বিষয়টা নিয়ে ভাবছি। যদি ডুবে যেতাম তাহলে তো আমি মরেই যেতাম। মরে তো যাসনি, বেঁচে গেছিস। তাই এখন ভাবনা চিন্তা বাদ দে। আর তুই অত বড় মেয়ে, সাঁতার জানিস না কেন? যদিও আমিও সাঁতার জানি না। আমি তো যেতে চাইনি, তুমিই তো জোর করে নিয়ে গেলে আপু। যদি বাবা জানতে পারে বকাবকি করবে, তুমি বাবাকে বলবে না। আমার বইয়েই আছে। হ্যাঁ, তারপরের দিন বিকেলবেলা কেয়ার সাথে নীলাশা বাজারে গিয়েছিল। কেয়া দোকানের ভেতরে ঢুকেছিল কিছু কিনতে, আর নীলাশা রাস্তার ধারে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় আদ্রিয়ান ওখান দিয়ে যাচ্ছিল। নীলাশা আদ্রিয়ানকে দাঁড় করায় আর জিজ্ঞাসা করে, আমাকে চিনতে পারছেন? হুম। আমার নাম নীলাশা, আমি কেয়া আপু চাচাতো বোন। তবে আমরা এখানে থাকি না, আমরা বসিরহাটে থাকি। ওখানে আমাদের বাড়ি আছে। আসলে সেই দিন নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম, আর কিভাবে পা স্লিপ করে পড়ে গিয়েছিলাম জানি না। আমি সাঁতার জানি না, তাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি আমার অনেক বড় উপকার করেছেন, তা না হলে হয়তো সেই দিন আমার জীবনের শেষ দিন হতো। আপনি আমার জীবনের দান করেছেন, আপনাকে কখনো ভুলে যাব না। নীলাশার কথা শুনে আদ্রিয়ান হাসে আর বলে, জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে, আমি কি? আমি নিমিত্ত মাত্র রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনার আপুর চিৎকারে ছুটে গেলাম, আর কিছু নয়। ভাইয়া একটা কথা বলছিলাম। বলুন। আমি আপনার থেকে বয়সে ছোট, তাই আমাকে আপনি বলার দরকার নেই। আমার বয়স 16 বছর। এবছর মাধ্যমিক দিয়েছি। আমি ছুটি পেলেই মাঝে মাঝে আসি এখানে। গ্রামের সৌন্দর্য, বিশেষ করে ওই নদীর দিকটা আমার খুব ভালো লাগে। তারপর একটু থেমে বলল, বলছিলাম ভাইয়া, আপনার ফোন আছে? হ্যাঁ আছে। আপনি নাম্বারটা আমায় দিবেন? কেন? এমনি চাইছিলাম। আমি পরশুদিন চলে যাচ্ছি। আমি শুনেছি আপনি পড়াশোনায় খুব ভালো, ইংলিশে অনার্স করছেন, যথেষ্ট মেধাবী, খেলাধুলোতে খুব ভালো। যদি সাহায্য লাগে কোনো বিষয়ে, তাই ফোন নাম্বার চাইছিলাম। তারপর নীলাশা মজা করে বলল, আবার যদি কোনো দিন নদীতে ডুবে যাই তাহলে আপনি আবার আমাকে বাঁচাবেন? আদ্রিয়ান কিছু কথা বলে না।
ফোনের নাম্বারটা নীলাশাকে দেয়। তারপর আর কিছুক্ষণ কথা বলে ওরা আদ্রিয়ান দেখতে পায় কেয়া আসছে, তাই আদ্রিয়ান আসছে বলে ওখান থেকে চলে যায়। ঠিক সেই সময় কেয়া আসে আর নীলাশাকে বলল, তুই ওর সাথে কি কথা বলছিলি? কিছু না তো, কালকে আমাকে বাঁচালো তাই ধন্যবাদ দিলাম। একটা কাজের জন্য কতবার ধন্যবাদ দিবি? একবার তো দিয়েছিস, আজকে আবার কি করতে? তুমি বুঝতে পারছো আপু, ও আমার জীবন বাঁচিয়েছে, তাই ওকে সারা জীবন ধন্যবাদ দেব। আমার কালকে যা অবস্থা হয়েছিল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, আমি ধরেই নিয়েছিলাম আমি আর বাঁচবো না। উনি তো মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছে আমাকে। বাবা যদি শোনে, বাবাও খুব খুশি হবে। তবে প্রথমে আমাকে একটু বকাবকি করবে, আমি বাবাকে বাড়ি গিয়ে বলবো। ঠিক আছে, চল এখন। তার কিছুদিন পর রাতের বেলা আদ্রিয়ান যখন পড়ছিল, ঠিক সেই সময় ফোনটা বেজে ওঠে। দেখে অপরিচিত নাম্বার। সে ফোনটা রিসিভ করে ওপাশ থেকে একটা মিষ্টি মেয়ের গলা শুনতে পায়। মেয়েটি বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি নীলাশা, আপনাদের গ্রামেরই মেয়ে আমি, যদিও আমরা অন্য জায়গায় থাকি। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, আশা করি আর পরিচয় দিতে হবে না। নীলাশার কথা বুঝতে পেরে আদ্রিয়ান হাসে আর হাসতে হাসতে বলল, ওয়ালাইকুম সালাম, বুঝতে পেরেছি, তাই আর পরিচয় দিতে হবে না। কিছুক্ষণ দুজনে নীরব। তারপর নীলাশা বলল, আপনার কথা খুব মনে হচ্ছিল, তাই ফোন করলাম। রাগ করেনি তো? না না, রাগ করিনি, ঠিক আছে বলেন। এটা ঠিক নয়, আমি সেই দিন আপনাকে বললাম আমাকে আপনি বলার দরকার নেই, আবার আমাকে আপনি বলছেন। সরি। বলছিলাম আমাদের বসিরহাটে আসবেন না? কেন? আপনাকে দেখতে ইচ্ছে করছে। নীলাশার কথায় আদ্রিয়ান হেয়ালি করে বলল, তুমি মজা করছো? কেউ আমাকে দেখতে চায় না, আমি কালো বলে সবাই আমাকে ঘৃণা করে। অনুষ্ঠান বাড়িতে আমাকে সাথে নিয়ে যায় না, আবারও বাড়িতে অনুষ্ঠান হলে আমাকে বাড়িতে থাকতে বারণ করি। আর তুমি আমাকে বলছো দেখতে ইচ্ছে করছে? এত অপমান! কি দোষ করেছিলাম? আদ্রিয়ানের কথা শুনে নীলাশা কেঁদে ফেলে আর কাঁদতে কাঁদতে বলল, আমি জানি না কার চোখে আপনি কী রকম, কিন্তু আমার চোখে আপনি স্রষ্টার শ্রেষ্ঠ আবিষ্কার, তাই আপনাকে কখনো ভুলে যাব না। আমি প্রতি মুহূর্তে আপনাকে মনে রাখছি। প্লিজ আমাকে উপেক্ষা করবেন না, শুধু একবার দেখা করুন, অনেক কিছু বলার আছে। নীলাশার এই কথা আদ্রিয়ান উপেক্ষা করতে পারে না। কিছু তো ছিল সেই ডাকে, তাই সে বলল, কবে, কোথায় দেখা করব? আপনি জানেন তো বসিরহাট শহর, আপনি বসিরহাট স্টেশনে চলে আসবেন। সামনের রবিবার দিন আমার গানের ক্লাস আছে, বিকেল 4টের মধ্যে ওখানে চলে আসবেন। আমি আপনার সাথে দেখা করব, কোনো কাজ রাখবেন না। চেষ্টা করব। নীলাশার কথা মতো আদ্রিয়ান রবিবার বিকেল 4টেই বসিরহাট স্টেশনে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই নীলাশা চলে আসে আর আদ্রিয়ানকে দেখে বলল, সরি, আসলে স্যার আজকে একটু দেরি করে ছাড়লো। ধন্যবাদ, আপনি আমার কথা রেখেছেন। চলুন কোথাও বসে কথা বলি। তারপর দুজনে একটা রেস্টুরেন্টে ঢোকে। রেস্টুরেন্টে একটু শেষের দিকেই তারা বসে আর নীলাশা কাপড়ে পর্দা টেনে দেয় যাতে কেউ ওদের দেখতে না পায়। নীলাশার এই কাণ্ডে আদ্রিয়ান বলল, পর্দা দিলে কেন নীলাশা? যদি পরিচিত কেউ দেখতে পায় তাহলে বাবাকে গিয়ে বলে দেবে, বাবা আবার বকাবকি করবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। নীলাশা আদ্রিয়ানকে জিজ্ঞাসা করলো, কি খাবে বলো? তোমার যেটা খেতে ইচ্ছে করছে সেটাই অর্ডার দাও। ঠিক আছে, আজকে আমি আমার পছন্দের অর্ডার দিচ্ছি, এর পরের দিন তোমার পছন্দের খাবার খাবো। তারপর নীলাশা এগরোল অর্ডার করে। খেতে খেতে নীলাশা বলল, সামনে তো পরীক্ষা, কেমন প্রস্তুতি চলছে? চলছে আর কি। তা তোমার তো মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, আবার কি নতুন ক্লাসের জন্য পড়াশোনা শুরু করে দিয়েছো? না, এখনো শুরু করিনি, করব। আজকে আমার গানের ক্লাস ছিল। প্রতি রবিবার আমি স্টেশনের পাশে স্যারদের বাড়িতে গান শিখতে আসি। নীলাশার কথা শুনে আদ্রিয়ান মজা করে বলল, তাই, খুব ভালো। তাহলে একদিন আমাকে গান শোনাতে হবে। একদিন নয়, সারা জীবন তোমাকে গান শোনাতে চাই। নীলাশার হঠাৎ করে তুমি বলে সম্বোধন করায় আদ্রিয়ান অবাক হয়ে যায়। নীলাশা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলতে থাকে,
আমি মেয়েটা খুব খারাপ? আমি কি বলেছি সেই কথা? আমি দেখতে পাচ্ছি তুমি কোনো না কোনোভাবে আমাকে ইগনোর করছো। গ্রামে যখন ছিলাম একদিন আমি তোমাকে ডেকেছিলাম, তুমি আমাকে দেখেও না দেখার ভান করে চলে গিয়েছিলে। আমার কত কষ্ট হয়েছিল তুমি জানো? নীলাশার কথা শুনে আদ্রিয়ান বলল, ওই দিনের কথা বলছো? আসলে ওই দিন একটু তাড়া ছিল। আমার মামার মেডিসিনের দোকান আছে, ওখানে ডাক্তার বসে। সেদিন হার্ট স্পেশালিস্টের বসার দিন ছিল, আর বাড়িতে কাজ করতে গিয়ে আমার দেরি হয়ে গিয়েছিল। আর সেই দিন অনেক পেশেন্ট এসেছিল, আর বড় মামা বারবার ফোন করছিল আমার ওখানে থাকার কথা ছিল। ডাক্তার পৌঁছে গিয়েছিল, সেই জন্য আমি তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। ও, বুঝতে পেরেছি। ঠিক আছে, তবে আর কখনো এরকম করবে না। আমার কিন্তু খুব কষ্ট হচ্ছিল। তারপর এখানে আসার পর আমি সারা রাত ঘুমোতে পারিনি। কী করব বুঝে উঠতে পারছিলাম না। তোমার ফোন নাম্বারটা আমার কাছে ছিল, আমি নিজেকে সামলাতে পারিনি, তাই তো ফোন করেছিলাম, দেখা করতে চাইছিলাম। নীলাশার কথা শুনে আদ্রিয়ান বলল, আমার গায়ের রং কালো? কথাটা আদ্রিয়ানকে নীলাশা শেষ করতে দিল না। তার আগেই নীলাশা উঠে আদ্রিয়ানের গালে কিস করে বলল, কে তোমাকে কালো বলছে? কে খারাপ বলেছে? তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার চোখে তুমি শ্রেষ্ঠ পুরুষ, আর সারা জীবন থাকবে। আমি শ্রদ্ধা করি তোমায়। শত ঝড় এলেও আমার মনের জায়গা থেকে তুমি কখনো হারিয়ে যাবে না। আমার জীবনের প্রথম পুরুষ তুমি। আমার এই 16 বছর বয়সে তোমার প্রতি আমার যে অনুভূতি, তা আমি দমিয়ে রাখতে পারছি না। তাই আজকে বলে দিলাম, ভালোবাসি আমি তোমায়, অনেক অনেক ভালোবাসি। নীলাশার কথা শুনে আদ্রিয়ান অবাক হয়ে গেল, আর কথা বলার শক্তি হারিয়ে গেল। যে ছেলেটাকে সবাই ঘৃণা করে কালো বলে, আজ নীলাশার মতো সুন্দরী মেয়েটা তাকেই ভালোবাসে। নীলাশার পরশে সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, খুব কষ্ট হচ্ছিল। নিজেকে সংযত করে আদ্রিয়ান বলল, দেরি হয়ে যাচ্ছে, আমাকে আবারও বাড়ি ফিরতে হবে। নীলাশার আপত্তি করে না। এইভাবে মাঝে মাঝে ওরা দেখা করে। এইভাবে কেটে গেল একটা বছর। এইদিকে কেয়া নীলাশাদের বাড়িতে এসেছিল, আর নীলাশার ফোনটা তখন কেয়ার কাছে ছিল। নীলাশা বাথরুমে ছিল। কেয়া ফোনটা রিসিভ করতেই আদ্রিয়ান বলল, এই রবিবার আমি দেখা করতে পারবো না, কিছু কাজ আছে। আদ্রিয়ানের কণ্ঠস্বর কেয়া চিনতে পারে, আর ফোনে দেখে জানু বলে সেভ করা আছে। কেয়া কিছু না বলে ফোনটা কেটে দেয়। নীলাশা আসলে কেয়া বলল, তুই গ্রামের ওই কালো কুচ্ছের ছেলের সাথে প্রেম করছিস? তোর কি রুচি রে নীলাশা? একছি। কেয়ার কথা শুনে নীলাশা অবাক হওয়ার ভান করে আর বলে, আপু, তুমি কী সব বলছো? আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। একদম ন্যাকামি করার চেষ্টা করবি না। কিছু বুঝতে পারছিস না তাই না? কথাটা বলে কেয়া নীলাশাকে ফোনটা দেখায় আর বলে, বুঝতে পারছিস, কয়েক মিনিট আগে ওই কালো ছেলেটা তোর ফোনে ফোন করেছিল আর বলছিল এই রবিবার আসতে না পারবে না, কি কাজ আছে? তার মানে তুই প্রত্যেক রবিবার ওর সাথে দেখা করিস? কেয়ার কথা শুনে নীলাশা বলল, আপু, তুমি আমার ফোনে হাত দিয়ে ঠিক কাজ করোনি। নীলাশার কথায় কেয়া আরও রেগে যায় আর বলে, আমি চাচিকে বলবো তুই যেটা করছিস সেটা ঠিক করছিস না। কেয়ার কথায় নীলাশা ভয় পেয়ে যায় আর বলে, প্লিজ আপু, তুমি মাকে বলবে না। মা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। তোমার পায়ে পড়ি আপু। নীলাশার কোনো কথাই কেয়া শুনল না। কেয়া নীলাশার মা জোনাকি বেগমকে গিয়ে বলে, চাচি, তোমার মেয়েকে শাসন করো। তুমি যে বলো তোমার মেয়েরা খুব ভালো, বাবা মার খুব কথা শুনে তোমার বড় মেয়ে নীলাশা কি করেছে জানো? কেয়ার কথা বুঝতে না পেরে জোনাকি বেগম বলল, তুই কি বলছিস? আমি তোর কথা বুঝতে পারছি না কেয়া। তোমার মেয়ে আমাদের গ্রামের ওই কালো ছেলেটার সাথে প্রেম করছে। কি করে কাটলো কুচ্ছিত ছেলের ভালো লাগলো আমি জানি না চাচি। তোমার মেয়ের মরণ দশা ধরেছে, তাই এই কাজ করছে। তারপর কেয়া জোনাকি বেগমকে সব কথা খুলে বলে। কেয়ার কথা শুনে জোনাকি বেগম খুব রেগে যায়। জোনাকি বেগম নীলাশার রুমে যায় আর নীলাশাকে বলে, নীলাশা, কেয়া কি বলছে? এইসব কি সত্যি? তুই ওই কালো কয়লাটার সাথে প্রেম করছিস? মায়ের কথায় নীলাশা আমতা আমতা করে বলে, মা, ও খুব ভালো। গায়ের রংটা কালো তো কি হয়েছে? ওর মনটা খুব ভালো। ও পড়াশোনা, খেলাধুলো সবেতেই ভালো। ও খুব সাহসী। ও পরোপকারী একটা ছেলে। তুমি জানো, আমি নদীর জলে পড়ে গিয়েছিলাম।
আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছিল, ভাবছিলাম মরেই যাব। তখন ও নিজের জীবন বিপন্ন করে আমাকে বাঁচায়। আল্লাহ ওকে পাঠিয়েছে আমার জীবনে। মা, তুমি ভুল বুঝো না। আল্লাহ, আর কাজ নেই? ওই রকম একটা ছেলেকে তোর জীবনে পাঠিয়েছে? তোর আমি প্রেম করা বার করছি, তুই আমার মেয়ে, আর তুই ওই রকম কালো কয়লা ছেলেটাকে কি করে পছন্দ করলি? ছি, আমি দুবার ছেলেটাকে দেখেছি, দেখেই তো বমি পাচ্ছিল। আর তুই আমার মেয়ে হয়ে আমি তো ভাবতেই পারছি না। এখনই ওই কালো কয়লার সাথে সম্পর্ক শেষ করে দিবি, তা না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আর ফোনটা দে, তুই যদি না কিছু বলতে পারিস আমি বলে দেব। তারপর জোনাকি বেগম জোর করে নীলাশার কাছ থেকে ফোন নিয়ে কেয়াকে উদ্দেশ্য করে বলল, কেয়া, আমাকে দেখা কোন নাম্বার থেকে ফোন এসেছিল? কেয়া চেক করে জানু কোনো নাম দেখতে পায় না। সে বুঝতে পারে নীলাশা ডিলিট করে দিয়েছে। সে জোনাকি বেগমকে বলল, চাচি, তোমার মেয়ে কত চালাক দেখেছো? নাম্বারটাও ডিলিট করে দিয়েছে। এখানে লিখেছিল এ জানো, আর এখন কোথাও দেখতে পাচ্ছি না। বুঝতে পারছো তোমার মেয়ে কতটা বেড়ে গেছে? কেয়ার কথা শুনে জোনাকি বেগম নীলাশাকে হুমকি সুরে বলে, তুই আমায় চিনিস তো? যদি আমার কথা না শুনিস, ওই ছেলেকে আমি খুন করব, আর সেই সাথে তোর মতো মেয়েকেও গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিব। আর বাবাকে বলে কোনো লাভ নেই, তোর বাবা আমাকে বিশ্বাস করে, আর আমি যা বলি সেটাই করি। নীলাশা জানে তার মায়ের অনেক বড় বড় লোকের সাথে ওঠা বসা। মায়ের বিউটি পার্লার আছে, ওখানে অনেক লোক আসে। এমনকি কিছু প্রমোটারের সাথেও মায়ের সম্পর্ক ভালো। মা চাইলে তাদেরকে দিয়ে সব কাজ করাতে পারে। যদিও মাকে বোঝানো যেত, কিন্তু কিয়া সে তো তার মায়ের ব্রেন ওয়াশ করেই চলেছে। নীলাশা কাঁদতে কাঁদতে তার মাকে বলল, মা, তুমি ওর কোনো ক্ষতি করো না। আমি কথা দিচ্ছি, আমি ওর সাথে আর কথা বলবো না। নীলাশার কথায় ওর মা খুব খুশি হলো আর বলল, গুড, আমি তো এটাই চাইছিলাম। আমি মিস্টার হাসানকে বলে রেখেছি, তোর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেই তোকে ওর ছেলের সাথে বিয়ে দিব। ওর ছেলে এখন কানাডায় স্টাডি করছে, ওদের বড় বিজনেস। ওর সাথে বিয়ে হলে তুই সুখে থাকবি। আর ছেলেটাকে দেখতে খুব সুন্দর, আমি দেখছি ছেলেটাকে, ওরও তোকে পছন্দ আছে। শুধু তোর বয়স কম বলে এখন বিয়ে দিচ্ছি না, কিন্তু এরপর যদি কিছু শুনি আমি ঠিক করেছি, তাহলে বিয়ে দিয়ে দেবো। তারপর বাবা মা বোনকে ছেড়ে কানাডা চলে যাবে। মা, আজকে তুমি যাকে কালো কয়লা বলছো, একদিন তাকে তুমি হীরা বলবে। তুমি দেখবে, আমি তোমাকে বলে দিচ্ছি, এই ছেলের জন্য তুমি একদিন গর্ব অনুভব করবে। আর সেই দিন তুমি বলবে, আমার মেয়ে ভুল ছিল না, আমার মেয়ে সঠিক মানুষকেই ভালোবেসেছিল। শুধু কিছু সময় অপেক্ষা করতে হবে। উপরে আল্লাহ আছে, সে একদিন সঠিক বিচার করবে। সকালবেলা ফোনের রিংটনে ঘুম ভাঙে আদ্রিয়ানের। ঘুম ঘুম চোখে সে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে নীলাশার ফোন। আদ্রিয়ান ফোন রিসিভ করে আর বলে, হ্যালো নীলাশা, কী ব্যাপার এত সকালে? কোনো সমস্যা? তোমার সাথে আমার কিছু কথা আছে, খুব জরুরি। আজ বিকাল 5টায় নদীর ধারে ওই পার্কে দেখা করবে। যত কাজই থাকুক, তুমি কিন্তু আসছো। আমি তো ফোন করেছিলাম, এই রবিবার আমি দেখা করতে পারবো না, কাজ আছে। সামনের রবিবার দেখা করব। খুব জরুরি দরকার, প্লিজ না বলো না। কি দরকার? দেখা হলে বুঝতে পারবে। কথাটা বলে নীলাশা ফোনটা কেটে দেয়। আর আদ্রিয়ান চিন্তা করতে থাকে কি এমন কথা। এমনিতেই আদ্রিয়ান জানে কেয়া তাকে পছন্দ করে না। আবারও শুনেছে কেয়া নীলাশাদের বাড়িতে গেছে, তাহলেও কিছু বলেনি তো। আদ্রিয়ান জানে নীলাশা মাকে দেখতে খুব সুন্দর, সবসময় সেজেগুজে থাকতে সে পছন্দ করে। তার নিজস্ব বিউটি পার্লার আছে, সে কালো পছন্দ করে না। আদ্রিয়ান নীলাশার কথা মতো সেখানে চলে যায়। তার আগে থেকে ওখানে নীলাশা অপেক্ষা করছিল। আদ্রিয়ান আসার সাথে সাথে নীলাশা বলতে থাকে, তোমার সাথে রিলেশন কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব নয়, তুমি আমাকে ভুলে যাও। তুমি কি বলছো নীলাশা? তুমি আমার সাথে রিলেশন রাখতে চাইছো না? তুমি কি বাংলা বোঝো না? আমি কতবার বলবো, তোমার সাথে সম্পর্ক কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু কেন? কি দোষ আমার? নিজেকে কখনো দেখেছো আয়নাতে? ভালো করে দেখবে, তবে আমার মতো সুন্দরী মেয়ের সাথে প্রেম করতে আসবে। আমি তো অন্ধ, তাই তোমার রূপ
আমার চোখে এতদিন ধরা পড়েনি, এবার ধরা পড়েছে। আর আমি বুঝতে পারছি আমি ভুল করেছি, আমি আর ভুল করতে চাই না। তাই তোমাকে বলে দিলাম আমাকে ফোন করবে না, আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না। নীলাশার কথায় আদ্রিয়ান অবাক হয়ে যায় আর বলে, কিন্তু তুমি তো বলেছিলে তুমি আমার রূপ নয়, আমার মেধা, পরিশ্রম, সততা আর আমার সাহসিকতাকে ভালোবাসো। তাহলে আজকে আবার হঠাৎ তোমার এই পরিবর্তন? তখন যেটা মনে হচ্ছিল সেটা বলেছি, আর এখন যেটা মনে হচ্ছে সেটা বলছি। তারপর একটু থেমে নীলাশা বলল, আমি জানি না, সব কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। শুধু একটা কথা, আমি তোমার সাথে আর সম্পর্ক করতে চাই না, মনে রাখতে চাই না। বুঝতে পেরেছো? তাই তোমাকে বলছি, কোনোভাবেই তুমি আর আমার সাথে যোগাযোগ রাখবে না। যদি রাখো তাহলে আমি আত্মহত্যা করব। আমার মৃত্যুর কারণ তুমি হবে, শুধু তুমি হবে। ভালো থাকবে। এখন আমি আসছি। আল্লাহ হাফিজ। কথাটা বলে নীলাশা আর 1 মিনিটও দেরি করে না, ওখান থেকে চলে যায়। আর আদ্রিয়ান করুণ চোখে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ওর খুব কষ্ট হয়, কিন্তু সে কাঁদতে পারে না, কারণ পুরুষের কান্না শোভা পায় না। আল্লাহ পুরুষকে অনেক শক্তিশালী করে পাঠিয়েছে, তাদের দুর্বল হলে চলবে না। আমাদের গল্পের হিরো আদ্রিয়ান তালুকদার। আদ্রিয়ানের বাবা সেলিম তালুকদার। বিয়ের 10 বছরের মাথায় আদ্রিয়ানের মা পলি বেগমকে ছেড়ে অন্য জায়গায় সংসার পাতে। তাই অভিমান করে আদ্রিয়ানের মা পলি বেগম তার বাপের বাড়ি চলে আসে। আদ্রিয়ানদের মামাদের অবস্থা খুব ভালো। আদ্রিয়ানরা 1 ভাই 1 বোন। আদ্রিয়ানের ছোট বোনের নাম মিথিলা। আদ্রিয়ানের 2 মামা। বড় মামার রাদিন মেডিসিনের দোকান আছে। বড় মামার 2 ছেলে মেয়ে, ছেলে আরিয়ান আর ছোট মামা প্রাইমারি স্কুলের টিচার। ছোট মামার একটাই মেয়ে, মিতু। আদ্রিয়ানের নানু জসিম চৌধুরী তার সম্পত্তি 3 ভাগে ভাগ করে। স্বামী পরিত্যক্তা মেয়ে ও 2 নাতি নাতনির কথা ভেবে পলি বেগমের নামে 3 বিঘে জমি লিখে দেন। এতে জসিম চৌধুরীর ছেলে ও তাদের বউরা খুব অশান্তি করে। তারা বলে বিয়ের আগে জামাইকে টাকা দেওয়া হয়েছিল, আবার কেন জমি দিতে হবে। পলি বেগম ছোটবেলায় রোড অ্যাক্সিডেন্ট হয় আর তার পায়ে আঘাত লাগে। তারপর থেকে সে পা খুঁড়িয়ে চলতো। আদ্রিয়ানের বাবা সেলিম তালুকদার খুব মেধাবী ছিল, কিন্তু ওদের আর্থিক অবস্থা ভালো ছিল না। অভাবের জন্য সে পড়াশোনা করতে পারছিল না। টাকা দিয়ে সেলিম তালুকদারকে সাহায্য করেছিল জসিম চৌধুরী। সেলিম তালুকদার জসিম চৌধুরীর মামাতো ভাইয়ের ছেলে ছিল। সেলিম তালুকদারের বাবা আজাদ তালুকদার জানতো তার ফুফাতো ভাই খুব ভালো মানুষ, কখনো সে কাউকে ফিরিয়ে দেয় না। তাই আজাদ তালুকদার জসিম চৌধুরীর বাড়িতে এসেছিল সাহায্যের জন্য। জসিম চৌধুরী কোনো প্রশ্ন না করে টাকা দিয়েছিল। তবে আজাদ তালুকদার তাকে বলেছিল, তুমি আমার ছেলের অনেক উপকার করলে, আমি কখনো ভুলে যাব না। যদি আমার ছেলে প্রতিষ্ঠিত হতে পারে তাহলে তোমার মেয়ে পরীকে আমি আমার ছেলে সেলিমের সাথে বিয়ে দেব। আজাদ তালুকদার কথাটা সবার সামনেই বলেছিল, তাই সবাই জানতো সেলিমের সাথে পলির বিয়ে হবে। মেয়ের সমস্যার জন্য জসিম চৌধুরীও খুব চিন্তায় ছিল, তাই আজাদ তালুকদারের প্রস্তাবে সে খুব খুশি হয়। কিন্তু চাকরি পাওয়ার পর সেলিম পলিকে বিয়ে করতে অস্বীকার করে। সেলিমের বাবা আজাদ তালুকদারের ছেলের ওপর বিরক্ত হয় আর বলে তাকে ত্যায্য করবে। যে মানুষটা অমর বিপদে পাশে দাঁড়ালো, টাকা দিয়ে সাহায্য করলো, আর আজকে সেই মানুষটাকে দেওয়া কথা রাখতে হবে না? যে বাবার কথা রাখতে পারে না তার ছেলে হওয়ার কোনো যোগ্যতা নেই। সেলিম তালুকদার তার বাবাকে খুব ভালোবাসত, তাই সে আর অমত করে না। সেলিম চৌধুরী ও পলি বেগমের বিয়ে হয়, কিন্তু বিয়ের 10 বছরের মাথায় সেলিম তালুকদার অফিসে এক সহকর্মীর সাথে রিলেশনে জড়িয়ে পড়ে, আর তখন থেকেই পলি বেগমের সাথে অশান্তি শুরু হয়। সেলিম চৌধুরী পলি বেগমকে ডিভোর্স না দিয়ে তার সহকর্মীকে বিয়ে করে। সবাই বলেছিল কেস করতে, কিন্তু পলি বেগম কিচ্ছু করেনি। যে মানুষটা তাকে ভালোবাসে না তার সন্তানদের চায় না, জোর করে তাকে ধরে রেখে কী লাভ? তাই পলি বেগম নিশ্চুপ থাকে। 8 বছরের আদ্রিয়ান আর 3 বছরের মিথিলাকে নিয়ে সে বাবার বাড়ি চলে আসে। আদ্রিয়ানের যখন 16 বছর বয়স মাধ্যমিক পরীক্ষা দেয়, তখনই তার মা হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করে আর তার ইন্তেকাল হয়। মায়ের মৃত্যুতে আদ্রিয়ানের খুব কষ্ট হলেও সে নিজের বোনের কথা ভেবে নিজেকে শক্ত রাখে। সে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হয়, তখন তার নানু মারা যায়। নানু মারা যাওয়ার পর সে বুঝতে পারে তার নিজের বোন ছাড়া তার আর কেউ আপন নেই। আদ্রিয়ানের গায়ের রং খুব কালো, সেজন্য তাকে কেউ পছন্দ করে না। তার মামা মামি ও মামাতো ভাই বোনেরা সবাই ওকে কথা শোনায়। ছোট থেকে চোখের সামনে মায়ের কষ্ট দেখেছে। আদ্রিয়ান মেধাবী স্টুডেন্ট, স্কলারশিপের টাকায় সে পড়াশোনা করেছে। এমনকি তার বোনের খরচ তার ছোট মামা দিলেও সেও মাঝে মাঝে বোনকে কিছু দরকার পড়লে কিনে দেয়। আদ্রিয়ানের বয়স এখন 20 বছর। সে অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র। নীলাশ ও আদ্রিয়ান একই গ্রামের, কিন্তু নীলাশার বাবা ব্যবসা করে। সেই সূত্রে নীলাশার বাবা মতিন চৌধুরী পরিবার নিয়ে বসিরহাটে থাকে,
আদ্রিয়ানের গায়ের রং খুব কালো, তার হাইট প্রায় 6 ফুট। সে ভালো ছুটতে পারে। স্কুলে খেলার প্রতিযোগিতায় সে সবসময় প্রথম হতো। আদ্রিয়ানের গায়ের রঙের জন্য তাকে অনেকেই অপছন্দ করে, যার ফলে আদ্রিয়ানের খুব বেশি বন্ধু হয়নি। মা ও নানু মারা যাওয়ার পর একমাত্র তার ছোট বোন তাকে ভালোবাসে। কালো হলেও আদ্রিয়ান সাহসী ও মেধাবী, সেজন্য নীলাশার মতো মেয়ের মন জয় করেছিল। নীলাশার কাছ থেকে আঘাত পেয়ে আদ্রিয়ান খুব ভেঙে পড়ে। আজ 1 বছর নীলাশার সাথে ওর সম্পর্ক। আদ্রিয়ানের পড়াশোনায় মন বসে না। আদ্রিয়ান রুমে চুপচাপ শুয়েছিল। ঠিক সেই সময় তার বড় মামি শেফালি বেগম রুমে ঢোকে আর আদ্রিয়ানকে শুয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুই এই অসময়ে রুমে শুয়ে আছিস কেন? তোর তো মামার দোকানে যাওয়ার কথা ছিল। মাথাটা টিপ টিপ করছে, তাই একটু শুয়েছিলাম। কাজের সময় শুধু শরীর খারাপের বাহানা। তোর মাও যেমন ছিল আর তোরা 2 ভাই বোন ঠিক তাই হয়েছিস। সে জায়গে তোর মামা ফোন করেছিল, তুই যাসনি বলে তাই দেখতে এলাম। এক্ষুনি উঠে মামার দোকানে যাবি। আর কালকে তুই একবার তোর মীরা আপুর বাড়ি যাবি। তোর আপুর জন্য একটু আচার বানিয়েছি, দিয়ে আসবি। আপুর খেতে ইচ্ছা করেছে, আর এই সময় কিছু খেতে ইচ্ছা করলে দিতে হয়। আপুর বাড়ি যেতে হবে শুনে আদ্রিয়ান বলল, ঠিক আছে মামি, যাব। কালকে সকালে যাবি। আচ্ছা ঠিক আছে। আমি সব গুছিয়ে রাখছি, তুই গিয়ে দিয়ে আসবি। কথাটা বলে শেফালি বেগম চলে যায়। রুমে তখন তার বোন মিথিলা ছিল। মিথিলা আদ্রিয়ানের উদ্দেশ্যে বলল, ভাইয়া, তুই যে মীরা আপুর বাড়ি যাবি বললি, আপুর শ্বশুর বাড়ির লোক তোকে পছন্দ করে না। আপু তো নিজেই তোকে যেতে বারণ করেছে। বোনের কথা শুনে আদ্রিয়ান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর বলল, কি করব বল, উপায় তো নেই। আবার যদি না যাই এখানে মামি কথা শোনাবে। তা ঠিক কথা, আমাদের তো সারা জীবনই এই রকম কথা হজম করে থাকতে হবে। আল্লাহ কবে আমাদের দিকে তাকাবে? কবে থেকে আমরা ভালো থাকবো ভাইয়া? তারপরে একটু থেমে আবার মিথিলা আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলল, জানিস ভাইয়া, ও বাড়ির কাদের মামা বলছিল তোর নানু তো তোদের মায়ের নামে জমি লিখে দিয়েছে। তোর মামা বাড়ির লোকেদেরও এত কথা শোনার থেকে তোরা 2 ভাই বোনে আলাদা থাকতে পারিস তো, তোদেরও তো কষ্ট হবে না। মিথিলা যখন আদ্রিয়ানকে কথাগুলো বলছিল, ঠিক সেই সময় রুমে আসে আদ্রিয়ানের ছোট মামার মেয়ে মিতু। সে এসে মিথিলাকে বলল, তোরা 2 ভাই বোনে কী কথা বলছিস? আমি সব শুনতে পেয়েছি। তোরা জমির ভাগ নিয়ে আলাদা হওয়ার কথা বলছিস। বাবা বড় আব্বু বাড়ি আসুক, আমি সব বলবো। মিতুর কথায় আদ্রিয়ান উঠে পড়ে আর মিতুর সামনে গিয়ে হাত জোড় করে বলে, আমি তোকে হাত জোড় করে বলছি মিতু, তুই বাড়িতে কাউকে কিছু বলিস না। মিথিলা ছোট, ও বলে ফেলেছে, ও তো জানে না। আদ্রিয়ানের কথা শুনে মিতু বলল, আমি বাড়িতে কিছু বলবো না, কিন্তু তার আগে মিথিলা আমার একটা কাজ করে দিতে হবে। মিতুর কথা শুনে 2 ভাই বোনে অবাক হয়ে গেল। আদ্রিয়ান বলল, কি কাজ মিতু? মিথিলা নয়, আমি করে দিব, আমাকে বল। না ভাইয়া, তুমি পারবে না, এই কাজটা মিথিলাকে দিয়ে করাবো। আদ্রিয়ান কৌতূহল দমন করতে না পেরে মিতুকে বলল, কি কাজ আমি পারবো না অথচ মিথিলা পারবে? তোমাকে বলা যাবে না ভাইয়া, সম্পূর্ণ সিক্রেট। তবে যাই করিস দেখবি মিথিলার যেন কোনো ক্ষতি না হয়। বুঝতেই তো পারছিস, এই বাড়িতে কেউ আমাদেরকে দেখতে পারে না। আমরা 2 ভাই বোনে একে অপরের পরিপূরক। আমার যেমন মিথিলাকে দরকার, সেরকম আমাকেও মিথিলার দরকার। মিতু আদ্রিয়ানের ছোট মামার মেয়ে, মিথিলার থেকে 6 মাসের বড়। একসাথেই পড়াশোনা করে। তারা দুজনে কোচিংয়ে পড়ে আর কোচিংয়ের স্যারকে মিতু পছন্দ করে। প্রপোজ করতে চায় চিঠি দিয়ে। সেই কাজের জন্য মিতু মিথিলাকে ব্যবহার করতে চায়। আদ্রিয়ান এসেছে তার বড় মামার মেয়ে মীরা আপুর বাড়ি। মীরা 4 মাসের প্রেগনেন্ট। তার কিছু খেতে শখ হয়েছে, সেজন্য মায়ের কাছে আবদার করেছে। তার মা আদ্রিয়ানের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। আদ্রিয়ানকে দেখে মীরা বলল, কি ব্যাপার, তুই এখানে কি করতে এসেছিস? আপু, তোমার মা তোমার জন্য খাবার পাঠিয়েছে। আমার মায়ের মাথাটা একদম গেছে। কি করতে তোর হাত দিয়ে পাঠিয়েছে? এসব জিনিস আমি খেতে পারবো না, তুই নিয়ে যা। মীরার কথা শুনে আদ্রিয়ানের মনটা খারাপ হয়ে যায়। সে বলল, আপু, খাবারটা বড় মামি দিয়েছে। এটা আমি নিজের হাতে তৈরি করিনি, শুধু প্যাকেটে ভরা আছে। আমি নিয়ে এসেছি, এটা খেতেও তোমার ঘেন্না করবে। তোর আপাত মস্ত সবটাকেই আমার ঘেন্না লাগছে, আর তোর নিজের হাতে বইয়ে নিয়ে আসা জিনিসটাকে ঘেন্না করব না? আমার দরকার নেই, তুই নিয়ে চলে যা। আর তোরা 2 ভাই বোনে খেয়ে নিবি।
আমি মাকে ফোন করে বলে দেব, যদি কিছু পাঠাতে চায় যেন অন্য কারো হাত দিয়ে পাঠায়, আর ভুলেও তোর হাত দিয়ে যেন না পাঠায়। মীরার কথা শুনে তার স্বামী সাহিল বলল, মীরা, এভাবে কথা বলো না। ওর গায়ের রং কালো বলে এভাবে বলবে? তুমি এখন প্রেগনেন্ট, এই অবস্থায় তোমার ভালো কিছু চিন্তা করতে হবে। তুমি কি করছো? মানুষকে দেখে তুমি ঘৃণা করছো। যদি তোমার সন্তানটা ওর মতো গায়ের রং কালো হয়, তাহলে তুমি কি করবে? ওকে মেরে ফেলবে? সাহিলের কথায় মীরা রেগে যায় আর বলে, এই উল্টোপাল্টা কথা একদম বলবে না। আমার ছেলে ওর মতো কালো হবে না। আমরা দুজনে কালো নাকি যে আমাদের ছেলে কালো হবে? আমি তোমার ফুপুকে দেখেছি আর ফুপাকেও দেখেছি, ওরা দুজনই কিন্তু কালো ছিল না। তাহলে আদ্রিয়ান কিভাবে কালো হলো? এসব আল্লাহর হাতে। আল্লাহ কখন কাকে কি রকম করে পাঠায় কেউ কি বলতে পারে? এখন তুমি প্রেগনেন্ট, ভালো কিছু চিন্তা করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, তাতে আল্লাহ তোমার ভালো ফল দেবে। আদ্রিয়ান কোনো কথা না বলে সাহিলকে খাবারটা দিয়ে চলে আসে। আসার সময় আদ্রিয়ান দেখতে পায় রাস্তা দিয়ে নীলাশা আর কেয়া দুজনে যাচ্ছে। আদ্রিয়ান তাকিয়েছিল, নীলাশা তাকাতেই দুজনে চোখাচোখি হয়। নীলাশা চোখ নামিয়ে নেয়। হঠাৎ আদ্রিয়ানকে দেখে কেয়া বলে ওঠে, ওই দেখ নীলাশা, তোর কলেজা। ছি, কি ছিঁড়ি, ছে। কথাটা আদ্রিয়ান শুনতে পায়। সে কিছু না বলে সাইকেলে চেপে বাড়ির পথে রওনা হয়। আদ্রিয়ান চলে গেলে নীলাশা কেয়াকে বলল, কেয়া আপু, সবসময় কথাটা বলতে হবে কেন? পৃথিবীতে ওই শুধু কালো আর কেউ কালো হয় না। চোখ বুঝলেই তো আমরা সব কিছু অন্ধকার দেখি। তাছাড়া পৃথিবীতে কৃষ্ণাঙ্গরাও শ্বেতাম্বরদের থেকে কোনো অংশে কম নয়। নেলসন ম্যান্ডেলা দেশের রাষ্ট্রপতি ছিল, এইরকম উদাহরণ অজস্র আছে। নীলাশার কথা শুনে কেয়া একটু বিরক্ত হলো আর বলল, আমার কি মনে হয় তুই এখনই কালাজাতকে ভালোবাসিস? চাচি যে তোকে এত বকাবকি করলো, তবুও তোর লজ্জা নেই? কেয়ার কথায় নীলাশার ভালো লাগছিল না। নীলাশা বলল, আপু, তুমি উল্টোপাল্টা কথা বলবে না। ওটা একটা আবেগ ছিল, যেটাকে আমি দমিয়ে রাখতে পারিনি। কারণ ও যেই দিন আমাকে ঝাঁপ দিয়ে নদী থেকে বাঁচিয়েছিল, সেই দিন ওর সাহসিকতা, কর্তব্য জ্ঞান আমার ভালো লেগেছিল। অনেকেই তো দেখেছিল আমি জলে পড়ে গেছি, কেউ কি আমাকে সাহায্য করেছিল? কিন্তু নিজের কথা চিন্তা না করে ও আমাকে বাঁচিয়েছিল। তা না হলে এতদিন আমি আল্লাহর কাছে চলে যেতাম। ওর ব্যবহার আমায় মুগ্ধ করেছিল, তাই ওর প্রতি যেটা ছিল সেটা ক্ষণিকের আবেগ। ওটাকে ভালোবাসা বলে না। আমি ওকে নাম্বার দিয়েছিলাম ফোন করার জন্য, আমিও ফোন করতাম। ভালো বন্ধু তৈরি হয়েছিল। আর তুমি তার নাম দিয়েছো ভালোবাসা। আর মায়ের কাছে উল্টোপাল্টা কথা বলে মায়ের মনটা তুমি বিষিয়ে দিলে। আর মা আমাকে বকাবকি করলো। আমি বাধ্য হলাম ওকে কথাগুলো বলতে, কিন্তু এখানে ওর কোনো দোষ নেই। তাই দ্বিতীয় দিন আর এই সব নিয়ে কথা বলবে না। আমি এখন আমার পড়াশোনা আর গান নিয়ে ব্যস্ত আছি, তাই উল্টাপাল্টা কথা বলে আমাকে আর কষ্ট দেবে না। নীলাশার কথা শুনে কেয়া বলে, আমি যেটা করেছি ঠিকই করেছি, আর তোর জন্যই ভালো করেছি। তুই তাতে আমার ভুল বুঝলে আমার কিচ্ছু যায় আসে না। আমি আরিয়ানকে বলেছি, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে বাড়ির মধ্যে আমি থাকবো না, আমাকে নিয়ে আলাদা বাড়িতে থাকতে হবে। আর ওই বাড়িতে যদি থাকি তাহলে ওই পাপটাকে যেন আমার বাড়িতে না দেখি। কেন জানি না, ওকে দেখলে আমার সহ্য লাগে না। কেয়া আপু, ওটা তোমার ব্যক্তিগত মতামত। আরিয়ান ভাইয়ার মতো ওর অধিকার আছে ওই বাড়িতে থাকার। আমি শুনেছি ওর নানু ওর মায়ের নামে সম্পত্তি লিখে দিয়েছে, ওরাও ওই বাড়িতে থাকতে পারবে। তবু সব থাকা সত্ত্বেও ওই বাড়ির লোকেরা ওদের সাথে খারাপ ব্যবহার করে। এটা কিন্তু ঠিক নয়। ও নয় কালো দেখতে, ভালো নয়, কিন্তু ওর বোন মিথিলা কত সুন্দর দেখতে। ওকেও তো ওই বাড়িতে দাসীর মতো রেখে দিয়েছে। অধিকার আছে ওই বাড়িতে থাকতে নাকি? আমি থাকতে দেব না। আমি আরিয়ানকে বলেই দিয়েছি, আমাকে পেতে গেলে ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। ও যদি আমার কথা শোনে তাহলে কী হাল করবো ও নিজেও জানে না। আমাকে চেনে না তো, আমি কি চিনিস? কেয়ার কথা শুনে নীলাশা মনে মনে বলে, সে আমি জানি। তুমি আরিয়ান ভাইয়ার জীবনটা অন্ধকারের মধ্যে ডুবিয়ে দেবে। আরিয়ান ভাইয়া আলোর দিশা খুঁজে পাবে না। আরিয়ান হলো আদ্রিয়ানের বড় মামার ছেলে। কেয়ার সাথে দীর্ঘদিনের সম্পর্ক।
আদ্রিয়ান কেয়াকে বিয়ে করতে চায়। আদ্রিয়ান একজন মেকানিক ইঞ্জিনিয়ার। সে ব্যারাকপুরে থাকে। ছুটির দিনে সে বাড়িতে আসে। এদিকে মিথিলা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে সে স্যারকে চিঠি দেবে বলে। কিছুক্ষণ পর স্যার বাইক রেখে ভেতরে ঢোকে আর মিথিলা সেই সুযোগে বাইকের ওপর চিঠিটা রেখে চলে আসে। কোচিং স্যার সায়ন চৌধুরী চাকরির প্রস্তুতি নিচ্ছে, সেই সাথে এই কোচিংয়ে পড়াচ্ছে যাতে তার প্রিপারেশন ভালো হয়। মিথিলা ও মিতি দুজনেই তার ছাত্রী। মিতু আগেই ক্লাসে বসেছিল, তারপর স্যারের পারমিশন নেয় আর বলে, স্যার আসবো? সায়ন মিথিলার দিকে তাকায়, তারপর বলে, এত দেরি কেন? 5 মিনিট আগে ক্লাস শুরু হয়ে গেছে। কি করছিলে এতক্ষণ? সায়নের কথায় মিথিলা আমতা আমতা করে বলে, আসলে সরি স্যার, আজকে একটু দেরি হয়ে গেছে। আজকে সকালের দিকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল স্যার। ঠিক আছে, আজকে শেষ, আর যেন দেরি না হয়। বেলা পর্যন্ত ঘুমালে শরীরের ক্ষতি হবে। কাল থেকে সময়ে উঠে পড়বে, তাহলে আর দেরি হবে না। ঠিক আছে স্যার, আর ভুল হবে না। ভেতরে এসে নিজের জায়গায় বসো। মিথিলা ক্লাসে ঢুকে নিজের জায়গায় বসে। সায়ন কিছুক্ষণ মিথিলার দিকে তাকিয়ে থাকে। এদিকে মিতু মিথিলার কানে কানে বলছে, তুই ঠিকঠাক জায়গায় চিঠিটা রেখে দিস তো। মিথিলা কিছু বলবে কি তার আগে সায়ন মিতুকে দাঁড় করায় আর জিজ্ঞাসা করে, এই দাঁড়াও, তুমি কানে কানে কি জিজ্ঞেস করছিলে? সায়নের কথায় মিতু বলল, স্যার ওকে ইংলিশ কোশ্চেন আমি আনতে বলেছিলাম, ও এনেছে কি সেটা জিজ্ঞাসা করছিলাম। তোমরা তো দুজনেই একই বাড়িতে থাকো, একসাথে কোচিংয়ে আসো, তুমি তো বাড়িতে জিজ্ঞেস করতে পারো। স্যার আমি করেছি, আগে চলে এসেছি, ও তখনও রেডি হয়নি। ঠিক আছে, এবার থেকে সব কথা বাড়িতে বলে আসবে। তারপর সায়ন সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলল, আমার ক্লাসে আর কেউ কথা বলবে না, যদি বলো আমি কিন্তু সবাইকে বাইরে বের করে দেবো। তারপর সায়ন মিথিলার উদ্দেশ্যে বলল, তুমি তো কালকে আমার পড়া শুনেছ, তাহলে কালকে যে বিষয়ে আলোচনা করেছিলাম সেটা তুমি বুঝিয়ে বলো। মিথিলা কিছুদিন ধরে টেনশনে ছিল, তাই সে সায়নের পড়া শোনেনি, যার ফলে সে কিছু বলতে পারে না। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে দেখে সায়ন বলল, এতক্ষণ ধরে আমি কি পড়ালাম? তুমি তো আর কিছু শোনোনি। তোমার মনটা কোথায় আছে? ক্লাসে বসে এত উদাসীন হলে চলবে না, এর পানিশমেন্ট আমি কিন্তু তোমায় দেব। তাই আজকে লাস্ট তোমাকে বারণ করে দিলাম, এই কাজ তুমি দ্বিতীয় দিন করবে না। তোমার কোনো সমস্যা থাকলে তুমি কোচিংয়ে আসবে না, কিন্তু আমার কোচিংয়ে এসে পড়াশোনায় এত অন্যমনস্ক আমি মেনে নেব না। তোমার ভাইয়া আদ্রিয়ানও খুব ভালো ছেলে, খুবই মেধাবী, তাই আমি ওকে খুবই পছন্দ করি, আর তুমি তার বোন হয়ে এত ফাঁকিবাজ। এখন বসো, আমি তোমার সাথে পরে কথা বলবো। সায়নের কথায় মিথিলা কান্না পেয়ে যায়। আসলে সে মিতুর চিঠির বিষয়টা নিয়ে ভাবছিল। সে তো চিঠিটা পড়েইনি, কি লেখা আছে সে জানে না। মিতু কিছুটা ব্ল্যাকমেল করে মিথিলার হাত দিয়ে সায়নকে চিঠি দিয়েছে। ক্লাস শেষে মিতু মিথিলাকে বলল, কি নিয়ে এত ভাবছিলিস? তুই মনে হয় আমাকে ফাঁসিয়ে ছাড়বি, তবে আমার যদি কিছু হয় আমি কিন্তু তোকেও ছেড়ে কথা বলবো না। সায়ন স্যার যদি আমায় কিছু বলে আমি বলবো এটা মিথিলার কাণ্ড, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। কোচিং শেষে মিথিলা মন খারাপ করে বাড়ি চলে যায়। সায়ন ক্লাস শেষে বাইক আনতে হলে বাইকের ওপর সাদা কাগজের চিঠি পায়। সায়ন চিঠিটা খোলে, তাতে লেখা, স্যার আমি আপনাকে পাগলের মতন ভালোবাসি। যেদিন প্রথম দেখি সেদিনই আপনাকে মন দিয়ে দিয়েছি। আপনি কেন বুঝতে পারেন না আমি আপনার জন্য কতটা পাগল? আমাকে অবহেলা করার শাস্তি আপনাকে পেতেই হবে। আমি কঠিন শাস্তি দেব। ইতি আপনার ছাত্রী। আর চিঠিতে কিছু লেখা ছিল না, একটা লাভ চিহ্ন আঁকা ছিল আর সাথে একটা গোলাপ দেওয়া হয়েছিল। যেহেতু এম দিয়ে মিতু আবার এম দিয়ে মিথিলা হয়, তাই সায়নের সন্দেহ হয় মিথিলার ওপর। সে চিঠিটা নিয়ে বাড়ি চলে আসে। রাতে শুয়ে মনে মনে ভাবে, মিথিলা এই কাজ কখনোই করতে পারবে না, কারণ মেয়েটা ওকে দেখে ভয় পায়। ওর এত বড় সাহস হবে না। মেয়েটা ক্লাসের মধ্যে খুবই ভালো, ইদানিং মেয়েটাকে কিছুটা অন্যমনস্ক দেখাচ্ছে। বাড়িতে 2 ভাই বোনকে কেউ তো সহ্য করতে পারে না, 2 ভাই বোন অসহায়। তারপরে দিন সায়ন কোচিংয়ে এসে সিসিটিভি ফুটেজ চেক করে দেখে চিঠিটা মিথিলা তার বাইকের ওপর রেখেছে। সায়ন পিয়নের মাধ্যমে মিথিলাকে ডেকে পাঠায়। মিথিলা ভয় পেয়ে যায়। মিতু মিথিলাকে বলে, স্যার মনে হয় বুঝতে পেরে গেছে, তাই স্যার অফিসে তোকে ডেকেছে। তবে যাই হোক, তুই কিন্তু আমার নাম বলবি না। মিতুর কথা শুনে মিথিলা বলল,
কিন্তু মৃত্যু চিঠিটা তুই আমাকে দিয়ে লিখেছিস, আবার আমি চিঠিটা তোর কথা মতো স্যারের বাইকে রেখে এসেছি। তুই বলবি স্যার আমি আপনাকে ভালোবাসি তাই চিঠিটা লিখেছি। তুই কি বলছিস মিতু? তুই তো স্যারকে ভালোবাসিস, আর আমি স্যারকে নিয়ে এইসব কথা স্বপ্নেও ভাবিনি। স্যার আমার থেকে অনেক বয়সে বড়, তাকে আমি শ্রদ্ধা করি। এসব সম্পর্ক কখনোই সম্ভব নয়। তুই তো বলছিস তুই স্যারকে পছন্দ করিস, তুই আমাকে দিয়ে চিঠি লেখালি, আবার আমাকে দিয়ে চিঠিটা স্যারের বাইকে রেখে আসতে বললি, আর এখন আমাকে বলছিস তুই বলবি তুই স্যারকে ভালোবাসিস। মিথিলার কথা শুনে মিতু রেগে যায় আর বলে, আমি জানি না, আমার বাড়ির লোক যেন কোনোভাবে জানতে না পারে। যদি বাবা কোনোভাবে জানতে পারে তাহলে তোকে আমি ছাড়বো না। তোকে আমি এমন শাস্তি দেব তুই কল্পনাও করতে পারবি না। ভয়ে ভয়ে মিথিলা অফিসে আসে আর পারমিশন নাই। স্যার আসবো? হ্যাঁ এসো। স্যার আমি ডেকেছিলেন? সায়ন তখন ল্যাপটপে বসে কাজ করছিল। মিথিলাকে বলল, হ্যাঁ। সায়ন চিঠিটা বের করে মিথিলাকে দেয় আর বলে, এই চিঠিতে কি লেখা আছে তুমি আমাকে পড়ে শোনাও। মিথিলা চিঠিটা নিয়ে দাঁড়িয়ে থাকে না। সায়ন ধমক দেয় আর বলে, আমি কি বললাম তুমি শুনতে পেলে না? মিথিলা ছুটে এসে সায়নের পায়ের উপর পড়ে কান্না করতে থাকে আর বলে, স্যার আপনি কাউকে বলবেন না প্লিজ, প্লিজ স্যার, আমি পড়াশোনা করতে চাই। আমি যদি আপনি যদি বাড়িতে বলেন ওরা আমাকে তাড়িয়ে দিবে। ভাইয়া শুনলে আমাকে বকাবকি করবে। বিশ্বাস করুন স্যার, আমার মা এরকম শিক্ষা আমাদের দেয়নি, আর আমার ভাইয়া এসব পছন্দ করে না। সায়ন মিথিলাকে তুলে দাঁড় করায় আর বলে, তুমি কান্না করবে না। আমি জানি কেউ তোমাকে প্রেশার দিয়েছে এই কাজ করার জন্য। তুমি সত্যিটা বলো, কাউকে বাঁচানোর জন্য চেষ্টা করবে না। সায়নের কথা শুনে মিথিলা আরো জোরে কান্না করা শুরু করে দেয় আর বলে, স্যার আমি যদি সত্যিটা বলে দিই ওরা আমাদের দুই ভাই বোনকে বাড়িতে থাকতে দিবে না। মিথিলার কথা বুঝতে পেরে সায়ন মিথিলাকে বলল, ঠিক আছে, যেটা জিজ্ঞাসা করব সেটা সত্যি বলবে তো? কাউকে বাঁচানোর চেষ্টা করবে না তো? তারপর সায়ন মিথিলাকে বলল, এটা তোমার মামাতো বোন মিতুর কাজ, তাই তো? আমি জানি এটা মিতুর কাজ। তোমাকে দিয়ে চিঠিটা লিখিয়েছে, আবার তোমাকে আমার বাইকের ওপরে রাখতে বলেছে। সব বুঝতে পারছি। আবার দুজনের প্রথম অক্ষর এম দিয়ে শুরু। বুঝতে পারছো মিথিলা তুমি কত বোকা? ওই মিতু তোমাকে দিয়ে কত খারাপ কাজ করিয়েছে। তবে আমি কাউকে কিছু বলবো না। আমি চাই না তোমরা দুই ভাই বোনে কোনো বিপদের মধ্যে পড়ো। আমি তোমাদের দুই ভাই বোনের বিষয়ে সবটাই জানি। তবে একটা কথা, অন্যের কথা শুনে আর কখনো ভুল করবে না। জীবনে বড় হও, ভালো করে পড়াশোনা করো। হয়তো ভালোবাসা আসবে, তবে এই মুহূর্তে তাকে গ্রহণ না করাটাই শ্রেয়। নিজের ফিউচারের দিকে লক্ষ্য করো, আর মিতুকে সাপোর্ট করবে না। আর কোনো কাজে ওকে তুমি সাহায্য করবে না। এরপর যদি আমি দেখি তাহলে আমি কিন্তু তোমাকে কঠিন শাস্তি দেব। আজকে তোমাকে আমি সতর্ক করে দিচ্ছি, ওই মিতু ভালো নয়। আমি যেটা চোখে দেখতে পাচ্ছি তুমি সেটা বুঝতে পারছো না। আরও তোমাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। আমার সব দিকে লক্ষ্য থাকে, আর আমি সবটাই জানি। আমি চাই না ওর সঙ্গে মিশে তুমি তোমার ভবিষ্যৎটা নষ্ট করো। এখন তুমি এসো, খুব সাবধানে থাকবে। তারপর সায়ন তার ফোন নাম্বারটা লিখে দিয়ে মিথিলাকে বলল, আর এই নাম্বারটা তোমার কাছে রেখে দাও। যদি কখনো দরকার পড়ে আমাকে ফোন করবে। আমি হয়তো আর বেশি দিন এই কোচিংয়ে থাকবো না। সায়নের কথা কিছু বুঝতে না পেরে মিথিলা বলে, স্যার কেন স্যার, আপনি এই কোচিংয়ে থাকবেন না? আমার ব্যবহারে আপনি কষ্ট পেয়েছেন? মিথিলার কথা শুনে সায়ন হাসে আর বলে, ধুর পাগলি, আমি তোর জন্য এই কোচিং ছাড়ছি না। এমনিতে আমি চাকরির প্রস্তুতি নিচ্ছিলাম, যার জন্য আমি কোচিংয়ে ঢুকেছিলাম। আমি পাশ করে গেছি, আর খুব তাড়াতাড়ি আমি কলেজের প্রফেসর পদে জয়েন করছি। সেজন্য এই চাকরিটা আমি ছেড়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ থেকে মিথিলাকে বলল, তোমাকে আমার কিছু বলার আছে মিথিলা, কিন্তু তোমার বয়স কম। তুমি সেই অনুভূতি এখন বুঝবে না। আগে বড় হও, ঠিক সময়ে আমি তোমাকে বলবো। আর এখান থেকে বেরিয়ে যাওয়ার পর যদি মিতু তোমায় কিছু বলে, তুমি বলবে স্যার বলেছে আমার ভাইয়াকে জানাবে। আর কিছু বলার দরকার নেই। আর আমি যে আমার পার্সোনাল নাম্বার তোমাকে দিয়েছি এটা যেন মিতু না জানে। স্যার
অফিস রুম থেকে মিথিলা বাইরে বেরিয়ে এলে মিতু ঝাঁপিয়ে পড়ে মিথিলার উপর আর বলল, তুই নিশ্চয়ই স্যারের কাছে আমার নাম বলে দিয়েছিস। না, আমি কারোর নাম বলিনি। আমি নিজে সব দোষ স্বীকার করেছি, সেজন্য স্যার আমাকে পানিশমেন্ট দিয়েছে। পানিশমেন্ট? কিসের পানিশমেন্ট? মিথিলা নিজের হাত দেখিয়ে বলল, স্যার সরি দিয়ে আমার হাতে মেরেছে আর বলেছে দ্বিতীয় দিনে যেন আমি যদি কিছু করি তাহলে ও আমার ভাইয়াকে আর দুই মামাকে বলে দিবে। মিথিলার কথায় মিতু যেন হাঁপ ছেড়ে বাঁচল। তারপর বলল, ঠিক আছে চল এখন, তবে এই সায়ন চৌধুরীকে আমি ছাড়বো না। ওকে যখন আমার ভালো লেগেছে তখন ওকে আমি আমার করে নেবই, এটা আমার চ্যালেঞ্জ। এদিকে রাতের দিকে কেয়া আরিয়ানকে ফোন করে আর বলে, কি গো, আর কতদিন আমাকে অপেক্ষা করাবে? আর অপেক্ষা করতে হবে না, সামনের মাসে বাড়ি যাচ্ছি, তারপরে বাবা মাকে বলবো তোমার আমার সম্পর্ক। ঠিক আছে, অসুবিধা নেই, তবে একটা কথা বলে দিলাম, ওই বাড়িতে কিন্তু আমি থাকবো না। কেন থাকবে না? তোমার এই ফুপুর ছেলেকে আমার একদম সহ্য হয় না, ওকে দেখলেই আমার বমি পায়। ও যদি ওই বাড়িতে থাকে আমি কিন্তু থাকবো না। তাতে কি হয়েছে? ও ওর মতো থাকবে, তুমি তোমার মতো থাকবে। আমার পক্ষে সম্ভব নয়। তুমি তাড়াতাড়ি আমার কাছে আমাকে নিয়ে যাবে। নতুন চাকরি, এখন ফ্ল্যাট পেতে 3 বছর অপেক্ষা করতে হবে। আমি আমার বন্ধুর সাথে রুম শেয়ার করে থাকি, কিন্তু তোমাকে ওইভাবে রাখতে পারবো না। তাহলে আজিয়ানকে বাড়ি থেকে চলে যেতে বলো। ওই কালো কুচ্ছি ছেলেটাকে আমি সহ্য করতে পারি না। তুমি কি বলছো কেয়া? আজিয়ান বাড়িতে কত কাজ করে জানো? বাবার দোকানে যায়, বাবার দোকানে ওষুধ এনে দেয়, আমাদের জমি সব আজিয়ান দেখাশোনা করে। আর তুমি বলছো ওকে বাড়ি থেকে চলে যেতে? ও চলে গেলে আমাদের কত ক্ষতি হবে জানো? আমি তো কাজের জন্য এখানে থাকি, সপ্তাহে একদিন বাড়ি যাই, আর ও চলে গেলে এই কাজগুলো কে করবে? এত বিশ্বাসী ছেলে কোথায় পাবো? তুমি একটু বোঝার চেষ্টা করো, অবুঝের মতো কথা বলো না। আরিয়ানের কথা শুনে কেয়া বলল, তাহলে আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করো। আমি তখনই তোমাকে বাড়িতে যাব যখন আজিয়ান নামক বোঝাটা ওই বাড়ি থেকে চলে যাবে, তার আগে নয়। কথাটা বলে কেয়া ফোনটা কেটে দেয়। আরিয়ান হ্যালো হ্যালো করে দেখে কেয়া ফোন কেটে দিয়েছে। আরিয়ান কেয়াকে খুব ভালোবাসে, ওকেও হারাতে চায় না। আজ দীর্ঘ 6 বছর ওদের সম্পর্ক। আরিয়ান ইঞ্জিনিয়ার পড়ে চাকরি পেয়েছে, এবার সে কেয়াকে বিয়ে করে সংসার করতে চায়। রাতের দিকে আরিয়ান তার মা শেফালি বেগমকে ফোন করে আর বলে, আসসালামু আলাইকুম মা, কেমন আছো? ছেলের ফোন পেয়ে শেফালি বেগম আবেগ ধরে রাখতে পারে না। অনেকদিন আরিয়ান ফোন করেনি, তাই সে উদ্বিগ্ন কণ্ঠে বলে, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ বাবা, আমি ভালো আছি। ট্রেনিং শেষ হয়ে গেছে, কবে বাড়ি আসবি? হ্যাঁ মা, ট্রেনিং শেষ হয়ে গেছে। তোমাকে একটা কথা বলার ছিল। কি বলবি বল। কেয়া ফোন করেছিল, ওর বাবা মা চাপ দিচ্ছে, বলছে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে, সেজন্য বলছে ওদের বাড়িতে প্রস্তাব দিতে। ঠিক আছে, এতে সমস্যা কি? এমনিতেই কেয়াকে আমারও পছন্দ। তুই বাড়ি আয়, তারপর তোকে নিয়ে আমি আর তোর বাবা একদিন যাব। কিন্তু মা, কেয়া একটা শর্ত দিয়েছে। শর্তের কথা শুনে শেফালি বেগম বলল, শর্ত? কিসের শর্ত দিয়েছে? যদি আজিয়ান এই বাড়িতে থাকে তাহলে ও বউ হয়ে এই বাড়িতে থাকতে পারবে না। কিন্তু মা, আমি এখনো কোম্পানি থেকে ফ্ল্যাট পাইনি, আমার প্রায় 3 বছর অপেক্ষা করতে হবে। ততদিন আমি যেমন সপ্তাহে যাই সেরকম যাব। কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছে না, ওর আজিয়ানকে পছন্দ নয়, ও কালো বলে কি ওকে ঘৃণা করে। আরিয়ানের কথা শুনে শেফালি বেগম বলল, সমস্যা কি? আরিয়ানকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলবো। ওর জন্য তো আর কেয়ার মতো বড়লোক বাপের একমাত্র মেয়েকে আমরা হাতছাড়া করতে পারবো না। ওর বাবার অনেক সম্পত্তি আছে, আর ও ওর বাবা মার একমাত্র সন্তান। তুই তো সেই সবেরই মালিক হবি। আর আরিয়ানের কথা বলছিস, ওকে আমি ও তোর আপু সহ্য করতে পারে না। শুধু তোর বাবার দোকানে একটু দেখাশুনো করে বলে সেই জন্য কিছু বলি না। ও না থাকলে তখন লোক নিয়ে কাজ করাবো, তবে ও থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। ও বাড়ি থেকে চলে যাওয়াই ভালো। মায়ের কথা শুনে আরিয়ান বলল, মা, তুমি কি বলছো? আরিয়ান চলে গেলে ওর মতো বিশ্বাসী ছেলে আর পাবো? তাছাড়া নানু ফুপির নামেও কিছু জমি ওই বাড়িতে লিখে দিয়েছে, আর ফুপির ছেলে মেয়ের হওয়ার জন্য ওদের অধিকার আছে ওইখানে থাকার।
এইসব নিয়ে তোকে এত চিন্তা করতে হবে না। তাছাড়া ওর বোন আছে তো, ও বাড়ি থেকে চলে গেলে ওর বোনকে বিয়ে করাবো। ওকে কি বসে বসে খাওয়াবো নাকি? আর কি বললি, সম্পত্তি? ও একবার দখল নিয়ে দেখুক না, তারপর ওই দুই ভাই বোনের যা অবস্থা করব তা আমার মনে মনে আছে। আর তোর ফুপি আমাদের সংসারে সর্বনাশ করেছে। এমনিতেই ওর পায়ের জন্য অনেক চিকিৎসা হয়েছিল, আবার ওর জামাইকে বিয়ের আগেও টাকা দেওয়া হয়েছিল। ওই মানুষটাকে না চাইলেও আমি ঘৃণা না করে পারি না। ওই সব কথা ছেড়ে তুই আগে বল, তুই কবে আসবি? সামনের সপ্তাহে আসবো, তারপর আমরা কিয়াদের বাড়ি যাব। ঠিক আছে। আজকে আদ্রিয়ান বড় মামার দোকানে সারাদিনই ছিল। দোকানে বড় ডাক্তার বসেছিল। আদ্রিয়ান বাড়ি এসে ক্লান্ত হয়ে রুমে শুয়েছিল। তখন তার কাছে তার বোন গেল। আদ্রিয়ান বুঝতে পেরে তার বোনকে বলল, কিছু বলবি? আদ্রিয়ানের কথাতে মিথিলা আমতা আমতা করে বলল, ভাইয়া, তো 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 তো- তোর সাথে আমার কিছু কথা আছে। কি বলবি বলে ফেল। ভাইয়া, তুই আমায় ভুল বুঝিস না, আমি একটা খারাপ কাজ করেছি। মিথিলার কথা বুঝতে না পেরে আদ্রিয়ান কৌতূহলবশত তাকে জিজ্ঞাসা করল, ভুল কাজ? কি ভুল কাজ করেছিস? আদ্রিয়ানের কথা শুনে মিথিলা আমতা আমতা করে বলল, আসলে সেদিন তোর আর আমার কথা মিতু শুনতে পেয়ে গিয়েছিল, আর ও বাড়িতে সবাইকে বলে দিবে বলেছিল। হ্যাঁ, তার জন্য কি হয়েছে? ও আমাদের দিয়ে একটা কাজ করাবে বলেছিল, সেটা তুই জানিস তো? জানি তো। তা তোকে দিয়ে কি কাজ করিয়েছে? কাজটা হলো, আমাদের কোচিংয়ের সায়ন স্যার বলছে ওকে মিতু ভালোবাসে। তারপর সমস্ত ঘটনা মিথিলা আদ্রিয়ানকে খুলে বলল। বোনের মুখ থেকে সব কথা শুনে আদ্রিয়ান বলল, ঠিক আছে, আমি স্যারের সাথে কথা বলবো, তোকে চিন্তা করতে হবে না। তবে তুই মিতুর সাথে খুব বেশি মিশবি না। আমি মিশতে চাই না, ওই তো আমাকে দিয়ে নানা রকম বাজে কাজ করায়। আমার খুব বিরক্ত লাগে। আর কিছু বললেই বলবে সেদিনের কথা বাড়িতে বলে দিব। তোরা সম্পত্তির ভাগ নিতে চাস? আমি কি করব বল? আমার মন দিয়ে পড়াশোনা করতে ইচ্ছে করে, কিন্তু মিতুর পাগলামিতে আমি বিরক্ত। আমার এসব ভালো লাগে না, ও তো বুঝতে চায় না। কথাটা বলে মিথিলা আদ্রিয়ানকে ধরে কাঁদতে থাকে। আদ্রিয়ান ওকে সান্ত্বনা দেয় আর বলে, তোকে আর কান্নাকাটি করতে হবে না। আর কিছুদিন কষ্ট কর, দেখবি আমি কিছু একটা কাজ পেয়ে যাব। তোকে তখন আর এ বাড়িতে রাখবো না, আমি আমার কাছে নিয়ে চলে যাব। কিন্তু এখন তো আমার কিছু করার নেই, এখনই এই বাড়িতে থাকতেই হবে। কি কাজ পেয়েছিস? চেষ্টা করছি, খুব চেষ্টা করছি। আল্লাহ যেন এবার আমাদের দিকে একটু দয়া করে। আমি প্রাণপণে নিঃশ্বাস নিতে চাই। এদিকে আরিয়ান বাড়িতে এসেছে। ওরা কেয়াকে দেখতে যাবে। কেয়ার বাবা মাকে আরিয়ানের বাবা আগে জানিয়েছিল ওদের আরিয়ানকে পছন্দ, তাই আর কোনো সমস্যা নেই। কেয়া নীলাশার মাকে ফোন করে আর বলল, চাচি, নীলাশা কোথায়? কেন, কি হয়েছে? তুমি কালকে নীলাশাকে নিয়ে একবার আমাদের বাড়িতে আসবে? কেন কিয়া? তুমি জানো তো চাচি, আরিয়ানের সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক। আরিয়ান এখন ইঞ্জিনিয়ার, ভালো কোম্পানিতে চাকরি পেয়েছে। ও আমাকে বিয়ে করতে চাইছে। এমনিতে আমার বাবা মার মত আছে, আর ওর বাবা মারও মত আছে। তাই ওরা কালকে আমাকে দেখতে আসবে। তাই বলছিলাম তুমি নীলাশাকে নিয়ে আসবে আমাদের বাড়িতে। তোমারও তো বিউটি পার্লারে ট্রেনিং আছে, ভালো সাজাতে পারো। তাই বলছিলাম। ঠিক আছে, আমি যাব কালকে। তবে নীলাশা যাবে কি না বলতে পারছি না, ওর প্রাইভেট পড়া আছে। নীলাশাকে নিয়ে আসো না। তোকে দেখতে আসবে, আমি তোকে সাজিয়ে দেব। আর সেখানে নীলাশা গিয়ে কি করবে? আসলে কেয়া নীলাশাকে আসতে বলেছিল, তার কারণ আরিয়ানের সামনে আদ্রিয়ান আর নীলাশার বিষয়টা বলবে, আর ও চায় সেটা নীলাশাকে দিয়ে বলাতে। কিন্তু জোনাকি বেগম যখন রাজি হলো না, কেয়া কিছু বলল না। নীলাশা তখন স্কুলে ছিল। ও বাড়ি এলে ওর মা বলল, নীলাশা, কেয়া ফোন করেছিল, কালকে ওকে আরিয়ানের পরিবারের লোক দেখতে আসবে, সেই জন্য আমাকে যেতে বলেছে ওকে সাজিয়ে দেওয়ার জন্য, আর সাথে তোকেও নিয়ে যেতে বলেছে। মায়ের কথা শুনে নীলাশা বলল, এ তো ভালো কথা, কিন্তু আমি গিয়ে কি করব মা? ও বলেছিল তোকে নিয়ে যাওয়ার কথা, তবে আমি বললাম ওর প্রাইভেট পড়া আছে, তারপরও আর কিছু বলেনি। আরিয়ান ইঞ্জিনিয়ার, ভালো কোম্পানিতে চাকরি করে, খুব ভালো হয়েছে। কেয়ার কপালটা খুব ভালো। তবে কেয়ার বিয়েতে যদি যাস, তুই কিন্তু ওই কালো ছেলেটার সাথে একদম কথা বলবি না।
এবার যদি কিছু আমি শুনি। কথাটা জোনাকি বেগমকে শেষ করতে দেয় না। তার আগে নীলাশা তার মায়ের কাছে গিয়ে বলে, কি করবে বলো? আমাকে মেরে ফেলবে? মেরে ফেলো। আমি তো ওর সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। বারবার কেন তুমি ওর প্রসঙ্গ তুলো? ওটা আমার জীবনে একটা ভুল ছিল। আমি আর দ্বিতীয়বার সেই ভুল করব না। তুমি তোমার নিজের মেয়েকে বিশ্বাস করতে পারো না? কেমন মা তুমি? মনে হচ্ছে মায়ের উপর খুব রেগে আছিস। রুমে গিয়ে এখন বিশ্রাম নে, আমি তোর সাথে পরে কথা বলবো। কালো ছেলের বিষয়টা বাদে তুমি সব বিষয়ে কথা বলতে পারো। নীলাশার কথায় জোনাকি বেগম হাসতে হাসতে বলল, গুড, আমি তো এটাই চাইছিলাম। যাকে শেষ পর্যন্ত আমার মেয়ে নিজের ভুল বুঝতে পেরেছে। মায়ের কথায় নীলাশা কিছু বলে না। সে নিজের রুমে চলে আসে আর দরজা বন্ধ করে দিয়ে সে কান্না করতে থাকে। আর ফোনের ভেতর আদ্রিয়ানের একটা ছবি ছিল, সেটাকে দেখে বলল, আমি জানি তুমি আমার ভুল বুঝেছো, কিন্তু আমি কি করব? আমি যে তোমায় খুব ভালোবাসি। তোমার ভালোর জন্য আমাকে এই কাজটা করতে হয়েছে। তুমি বিশ্বাস করো, আমি মন থেকে তোমাকে কালো বলতে চাইনি। শুধু মাকে খুশি করার জন্য আমাকে বলতে হলো। তুমি আমায় ক্ষমা করে দিও সোনা। আমি জানি এই জীবনে আমি তোমায় পাবো না, তবু তুমি ভালো থেকো, সুখে থেকো। তুমি যে আমার নিঃশ্বাসের মধ্যে আটকে আছো। আমার জীবনের প্রথম ভালোবাসা তুমি। সারা জীবন তুমিই থাকবে। তোমার জায়গা কেউ কখনো নিতে পারবে না। সারা পৃথিবী তোমায় ঘৃণা করতে পারে, কিন্তু আমি তোমায় অনেক ভালোবাসি প্রিয়। এদিকে কিয়া ও আরিয়ানের বিষয়টা সবাই জানতো, তাই সকলের পছন্দও হয়ে যায়। এবার আরিয়ানদের বাড়িতে গিয়ে বিয়ের দিন ফাইনাল হবে বলা হয়। সকালবেলা শেফালি বেগম আদ্রিয়ানকে বলল, আদ্রিয়ান, তুই কালকে বাড়ি থাকবি না, সারাদিন তোর মামার দোকানে থাকবি। বড় মামির কথা বুঝতে না পেরে আদ্রিয়ান বলল, তুমি কি বলছো মামি? বড় আমার দোকানে সারাদিন? কিন্তু কাল যে অনেক কাজ আছে, বাগান পরিষ্কার করতে হবে, ওখানে আবার নতুন চারা গাছ লাগাতে হবে। কালকে করতে হবে না, কালকে তোর আরিয়ান ভাইয়া বিয়ের ফাইনাল হবে কেয়ার সাথে। কেয়ার মামা ডাক্তার, সে লন্ডন থেকে আসছে তার ফ্যামিলি নিয়ে। কেয়ার বাড়ির লোকেরা আসবে। আর তোর মতো কালো কুচিত ছেলে যদি আমাদের বাড়িতে থাকে তাহলে ওরা পাকা কথা বলবে না। আর কেয়া তো জানিসই কত বড়লোক ঘরে মেয়ে, বাবা মার একমাত্র মেয়ে। তাই আমি চাই না তোর জন্য এই বিয়ে ক্যান্সেল হোক। এমনিতেই কেয়া তোকে পছন্দ করে না, বুঝতে পারছিস? সকালবেলা দুটো খেয়ে চলে যাবি, আর বাড়ি আসবি না। বড় মামির কথা শুনে আদ্রিয়ান বলল, ঠিক আছে মামি, কাল সকালেই আমি মামার দোকানে চলে যাব। আদ্রিয়ান কিছু না বললেও মিথিলা বলল, বড় মামি, তুমি কি বলছো? সামনে ভাইয়ার পরীক্ষা, সারাদিন দোকানে বসে থাকলে হবে? ভাইয়ার তা না হলে ওর নিজের রুমে থাকবে, ওদের সামনে আসবে না। তবু ভাইয়া বাড়িতে থাকুক, আর এক সপ্তাহ পর ওর পরীক্ষা। মিথিলার কথায় রেগে যায় তার বড় মামি শেফালি বেগম, আর রেগে গিয়ে বলল, এই তোর খুব কথা হয়ে গেছে, কিছু বলিনি বলে খুব বেড়ে গেছিস। আগে আরিয়ানের বিয়েটা হোক, তারপর তোর সাথে আমি বোঝাপড়া করব। তোর সম্বন্ধে অনেক কথাই আমার কানে এসেছে, এখনো কিছু বলিনি। আর কিছুদিন পর এমন শাস্তি দিব যা তুই কল্পনাও করতে পারবি না। বড় মামির কথায় মিথিলা কিছু বলতে গেলেই আদ্রিয়ান তার বোনকে শান্ত করে বলল, মিথিলা, তোকে তো চিন্তা করতে হবে না, আমি সারাদিন দোকানে থাকবো, রাত 10টার পর বাড়ি আসবো। একদিন যদি না পড়তে বসি আমার কিছু ক্ষতি হবে না। কিন্তু ভাইয়া, বড় মামি কি সব উল্টাপাল্টা কথা বলছে? কিছু বলিনি, তুই চুপ কর বোন। তুই তো জানিস আমরা দু ভাই বোনে একে অপরের অবলম্বন। আদ্রিয়ান তার বড় মামির কথা মতো দোকানে চলে যায়। দুপুরবেলা কাস্টমার কম আসে, সেজন্য আদ্রিয়ান দোকানটা বন্ধ করে মসজিদে যায় নামাজ পড়তে। নামাজ পড়া শেষ হলে মসজিদের সামনে একটা গাছতলায় বসে ওর সাথে একটা বই ছিল, কারণ ওর পরীক্ষা বলে ও বইটা সাথে নিয়ে এসেছিল। মসজিদের কাছে সেই গাছের তলায় এক ব্যক্তি খবরের কাগজ পড়ছিল। আদ্রিয়ান তার পাশে বসে থাকে। ভদ্রলোক কর্মখালি পড়ছে, আর সেখানে চাকরির কথা বলা আছে। আদ্রিয়ানের কৌতূহল হয়। সে সেই ব্যক্তির উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম চাচা, আমি কি আপনার এই খবরের কাগজটা একবার নিতে পারি? আদ্রিয়ানের কথা শুনে সেই ব্যক্তি আদ্রিয়ানের দিকে তাকালো। তার নাম নুরুল ইসলাম। সে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। তার শরীর খারাপ বলে আজকে সে যায়নি। মসজিদের সামনেই তার বাড়ি।
সে আদ্রিয়ানকে চেনে। তারপর সে তার হাতে কাগজটা দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ অবশ্যই। তারপর নুরুল ইসলাম আদ্রিয়ানকে বলল, খবরে কাগজ পড়া ভালো, অনেক কিছু জানা যায়। আদ্রিয়ান খবরের কাগজটা নিয়ে নুরুল ইসলামকে উদ্দেশ্য করে বলল, চাচা, একটা কথা জিজ্ঞাসা করব? এই কাগজের যে বিজ্ঞাপন দেওয়া আছে লোক নেবে, এটা কি আদৌ সত্যি? আদ্রিয়ানের কথা শুনে নুরুল ইসলাম বলল, হ্যাঁ সত্যি তো, কেন মিথ্যা হবে? আমি তো খবরে কাগজ বিজ্ঞাপন দেখে চাকরি পেয়েছি। প্রথম যখন ঢুকেছিলাম তখন মাত্র 10,000 টাকা বেতন ছিল, এখন 25,000 টাকা বেতন পাই। প্রায় 20 বছর হয়ে গেল আমার চাকরি। তাহলে আমি যদি ফর্ম ফিল আপ করি হবে? কেন হবে না? তুমি যদি যোগ্য হও তুমি ঠিকই চাকরি পাবে। আমার সামরিক বাহিনীতে চাকরি করার খুব ইচ্ছা আছে, আর এখানে লেখা আছে ফর্ম বেরিয়েছে চাকরির জন্য। তুমি আবেদন করো, চাকরি হয়ে যাবে। তোমার ফিগার ভালো আছে, আমি তোমার মামার মুখে শুনেছি তুমি ভালো ছুটতে পারো, তাই তোমার অসুবিধা হবে না। কিন্তু চাচা, আমার গায়ের রং তো কালো, এতে কোনো সমস্যা হবে না? আদ্রিয়ানের কথা শুনে নুরুল ইসলামের হাসি পায়, কিন্তু সেই হাসি দমন করে বলল, বাবা, আমি তোমার কথা বুঝতে পারছি। তোমার এই গায়ের রং নিয়ে তোমাকে অনেক কথা শোনায়। আমি তো তোমার মামার দোকানে মাঝে মাঝে যাই, তোমার মামি এসে উল্টাপাল্টা কথা বলে তোমার গায়ের রং নিয়ে। আমার খুব বিরক্ত লাগে। একটা কথা শুনে রাখো, গায়ের রং বা দেখতে সুন্দর এটা কোনো চাকরির ক্ষেত্রে বাধার সৃষ্টি করে না। তার যদি মেধা থাকে আর সে যদি যোগ্য হয় তাকে সবাই চাকরি দিবে, কি সরকারি কি প্রাইভেট। এমনকি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা গায়ের রংটা কোনো ম্যাটার করে না। তোমার ফিগার ভালো, তোমার সাহস আছে, তুমি ভালো দৌড়াতে পারো। তুমি আবেদন করো, আমি শিওর তুমি পাবে। রাত 10টার পর আদ্রিয়ান বাড়ি আসে। তার মামি তাকে কিছু খেতে দেয় না। বাড়িতে অনেক কিছু ভালো মন্দ খাবার হয়েছে, তবু আদ্রিয়ানের ভাগ্যে কিছুই জোটে না। মিথিলা ওদের বাসন পরিষ্কার করছিল, সেখানে 2টো মিষ্টি ছিল আর শুকনো মুড়ি দেয় আদ্রিয়ানকে। আদ্রিয়ান বলল, আমি কিছু খাবো না, আমার ভালো লাগছে না। ভাইয়া, না খেয়ে ঘুমালে শরীর খারাপ করবে, তাই তুই দুর্বল হয়ে পড়বি, তখন আবার কাজ করতে পারবি না, আরও কষ্ট দেবে ওরা। তাই 2টো শুকনো মুড়ি হলেও তোকে খেতে হবে। বোনের কথা শুনে আদ্রিয়ান না করতে পারল না। সকালবেলা নাস্তা করে সেই বাড়ি থেকে বেরিয়েছিল দুপুরে। তার আর কিছু খাওয়া হয়নি। তার বড় মামা তাকে 20 টাকা দিয়েছিল, সেটা দিয়ে বিকেলবেলা কচুরি আর ঘুগনি খেয়েছিল। এখন রাত 11টা বেজে গেল, তাই তার খিদেও পেয়েছে। বোনের কথায় সে আর কিছু না বলে মুড়ি খেলো। মিথিলা আদ্রিয়ানকে বলল, ভাইয়া, তোর ফর্ম ফিল আপের টাকা তুই কার কাছে নিয়েছিস? কেন? আজকে তামিম ভাইয়ের সাথে দেখা হয়েছিল। তামিম ভাই বলেছিল তামিম ভাইয়া তোকে টাকা দিয়েছে। কেন? তুই টাকাটা যে ভাবে হোক দিয়ে দিবি। কেন? তামিম ভাইয়ের কথাবার্তা আমার ভালো লাগে না, ওর চোখের দৃষ্টি আমার পছন্দ নয়। ও আজকে আমাকে বাজে একটা প্রস্তাব দিয়েছে, যেটা আমার পছন্দ নয়। আমি ভাইয়াকে ভালো ছেলে বলে জানতাম। আমি যখন ওর কথায় খুব বিরক্ত হই তখন ও বলে তোর ভাইয়া আমার হাতে আছে, আমি তোর ভাইয়াকে সাহায্য করি, তাই তোকে পেতে আমার খুব একটা বেশি সময় লাগবে না। মিথিলা কথাটা বলতে বলতে চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। আদ্রিয়ান বলল, ঠিক আছে, আমি তামিমকে টাকাটা ফেরত দিয়ে দেব। তুই আর কান্না করিস না, তোর চোখের জল দেখে আমার বুকে যন্ত্রণা বেড়ে যাচ্ছে। তুই কোথায় পাবি ভাইয়া? বুঝতে পারছি না, আমার হাতে কিছুই নেই, আর পরীক্ষাটা দেওয়াটা আমার খুব জরুরি আছে। আমি একটা কথা বলবো? বল। দাদু আমার বিয়ের জন্য ব্যাংকে 1 লাখ টাকা রেখে গেছে, যেটা এই পরিবারের কেউ জানে না। আমার 18 বছর পর তবেই সেই টাকায় আমি হাত দিতে পারবো, আর তুই আমার অভিভাবক হিসেবে টাকা তুলতে পারবি। তাই আমি বলছিলাম ওখান থেকে কিছু টাকা তোল, তুই ওকে দিয়ে দে। মিথিলার কথা শুনে আদ্রিয়ান বলল, কিন্তু নানু, টাকাটা তোর বিয়ের জন্য রেখেছে, আমি কি করে তুলি? তাছাড়া ওই টাকাটার ব্যাপারটা তুই আর আমি ছাড়া কেউ জানে না। যদি বাড়িতে কেউ জানে অসুবিধা হবে। কেউ জানতে পারবে না, আমরা কাউকে বলবো না। তুই ব্যাংকে থেকে কিছু টাকা তুলে নিয়ে এসে তামিম ভাইকে দিয়ে দিবি। আমার যখন বিয়ে হবার ঠিকই হবে, বড় মামা তো শুধু তোকে দিয়ে কাজ করায়, কিছু দেয় না। তবু ছোট মামা মাঝে মাঝে কোচিংয়ের বেতনটা দেয়। আমি আর মিতু একসাথে পড়ি বলে ছোট মামা টাকাটা মিটিয়ে দেয়।
বোনের কথায় আদ্রিয়ান রাজি না হয়ে পারে না, কারণ তামিম ভালো ছেলে বলে জানতো, কিন্তু তার বোন মিথ্যে বলতে পারে না। তাই সে ভাবলো যেভাবে হোক টাকাটা মেটাবে। এই মুহূর্তে বোনের কথা তাকে শুনতে হবে। তারপর চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে হবে, সেখানেও টাকা লাগবে। তারপরের দিন আদ্রিয়ান ব্যাংক থেকে কিছু টাকা তুলে নিয়ে আসে আর ওর বন্ধু তামিমকে দেয়। টাকাটা দেখে তামিম বলল, তুই কোথায় টাকা পেলি? তোর এত জেনে লাভ কি? তুই টাকা পাস, টাকা নে। আমি কোথা থেকে পেয়েছি সেটা তোর না জানলেও চলবে। তবে তোকে একটা কথা বলি, তুই যেটা করেছিস ঠিক কাজ করিসনি। মিথিলা তোকে নিজের ভাইয়ের মতো ভাবে, আর তুই সেইখানে ছি, আমি ভাবতেও পারছি না। আমি তোকে ভালো ছেলে বলে জানতাম, আর তুই কি করলি? তামিম বুঝতে পারে মিথিলা আদ্রিয়ানকে সব বলে দিয়েছে। তাই তামিম বলল, ও, তার মানে মিথিলা তোকে বলে দিয়েছে, ভালোই করেছে। তা না হলে আমি বলতাম তুই তো একদিন আমার শালা হবি। তবে তোর বোন হেভি মাল আছে, আমি কিন্তু ওকে দেখে পাগল হয়ে যাই, তাই তো প্রস্তাবটা দিয়েছি। তামিমের কথা শুনে রেগে যায় আদ্রিয়ান, তবু সে নিজেকে সংযত করে নেয়। সে জানে এই মুহূর্তে রেগে গেলে সমস্যা হতে পারে, তার সামনে চাকরির সুযোগ আছে। তাই সে রাগ কন্ট্রোল করে তামিমের হাতে টাকাটা দিয়ে ওখান থেকে চলে আসে। আর তামিম চিৎকার করে বলতে থাকে। আদ্রিয়ান কথাটা শুনতে পায়, কিন্তু সে কিছু বলে না। আদ্রিয়ান বাড়িতে এলে তার বড় মামি, ছোট মামি দুজনেই তার সামনে এলো। বড় মামি শেফালি বেগম বলে, আদ্রিয়ান, তোর আরিয়ান ভাই আর বিয়ে ঠিক হয়ে গেছে। তবে কেয়া বলেছে তুই যদি এই বাড়িতে থাকিস তাহলে কেয়া এই বাড়িতে বউ হয়ে আসবে না। আমি তোর জন্য আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। আর 3 মাস পর বিয়ে হবে। এই 3 মাসের মধ্যে তোকে তোর ব্যবস্থা করে নিতে হবে। তোর এই বাড়িতে থাকা যাবে না। কি করবি না করবি তার দায় বা দায়িত্ব কোনোটাই আমাদের নয়। 20 বছর বয়স হয়ে গেছে। তোর বাপ তো কবেই তোদের তাড়িয়ে দিয়েছে, আর তোর মাও তোদের ছেড়ে চলে গেছে। এই এতদিন তো আমরা মানুষ করলাম, এবার তোরটা তুই ভেবে নে। মিথিলার যেমন আছে ও থাকবে, তারপর ওকে দেখে শুনে আমরা বিয়ে দিয়ে দেবো। তোর কোনো দায়িত্ব আমরা নিতে পারবো না। আদ্রিয়ান রুমে এলে মিথিলা বলল, ভাইয়া, বড় মামি, ছোট মামি সবাই তোকে হুমকি দিল। তুই কি কিছু করবি ভেবেছিস? মাত্র 3 মাস সময়, এই 3 মাসের মধ্যে কি কাজ করবি? এখনো তোর গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হলো না। আমি জানি তোর জন্য এই সংসার থেকে কোনো টাকাও দেয় না। তুই কোন প্রাইভেটে না নিয়ে নিজের প্রচেষ্টায় এত দূরে এগিয়েছিস, আর বাকি রাস্তাও যেতে পারবি, সে বিশ্বাস আমার আছে। বোনের কথায় আদ্রিয়ান কিছু বলে না। সে ফর্ম তুলে ফিল আপ করে। কিছুদিন পর বাড়িতে চিঠি আসে। আদ্রিয়ান তখন বাড়িতে ছিল না। চিঠিটা মিথিলার হাতে দেয়। মিথিলা বুঝতে পারে তার ভাইয়ের চাকরির জন্য আবেদন করেছিল। আদ্রিয়ান বাড়িতে এলে চিঠিটা মিথিলা তার ভাইকে দেয় আর বলে, ভাইয়া, তুই কোথায় ফর্ম ফিল আপ করেছিস? হ্যাঁ, কেন? তার চিঠি এসেছে। চিঠিতে আদ্রিয়ান সামরিক বাহিনীতে ও যে ফর্ম ফিল আপ করেছিল তার চিঠি। আদ্রিয়ান তারপর পরীক্ষায় বসে। মাঠ এবং লিখিত পরীক্ষা দুটোতেই আদ্রিয়ান খুব ভালো পারফর্ম করে। কিছুদিন পর আদ্রিয়ানের হাতে আসে জয়েনিং লেটার। লেটার পেয়ে আদ্রিয়ান খুব খুশি হয়। খুশিতে তার চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ে। মিথিলা ভাইকে বলল, কি হলো ভাইয়া, তোর চোখে জল কেন? আদ্রিয়ান তার বোনকে জড়িয়ে ধরে আর বলে, বোন, আমার সামরিক বাহিনীতে চাকরি হয়ে গেছে। আমার কতজনের স্বপ্ন, আমি দেশের জন্য কাজ করব। আমার স্বপ্ন বাস্তবে পূরণ হতে চলেছে, আর আমি অপেক্ষা করব না। ওরা সামনের সপ্তাহে আমাকে যেতে বলেছে। আমার প্রথম জয়েন্ট দিল্লি অফিসে। তুই চিন্তা করবি না, আমি প্রতিদিন তোকে ফোন করব, আর তুই নিজের খেয়াল রাখবি। আমি জানি আমার বোন অনেক দায়িত্বশীল, সে সহজে ভেঙে পড়ে না। আদ্রিয়ানের কথা শুনে মিথিলা কাঁদতে কাঁদতে বলল, না ভাইয়া, ভেঙে পড়বো না। এই তো আমার আনন্দের দিন। আমি তো চাই তুই বড় হ। মায়ের স্বপ্ন ছিল তুই অনেক বড় হবি, আর নানু বলতো তুই অনেক বড় হবি রে ভাইয়া। সকালবেলা খাবার টেবিলে আদ্রিয়ানের ছোট মামি রুহি বেগম আদ্রিয়ানকে বলল, দামরা হাতির মতো শুধু খেলে হবে, কিছু কাজ তো করতে হবে। আর কদিন বসে বসে মামাদের অন্ন ধ্বংস করবি? রুহি বেগমের কথা শুনে ছোট মামা জিসান বলল, রুহি, কেন তুমি ছেলেটাকে এসব কথা বলছো? ওর এখনো সময় আছে, ওকে পড়াশোনা শেষ করতে দাও, তবে তো কিছু করবে। ছোট মামা জিসান শিক্ষিত মানুষ, স্কুল টিচার, তাই কোথায় কি বলতে হয় সে জানে। বোনের ছেলে মেয়েকে কিছুটা হলেও সে স্নেহ করে। সে জানে জীবনে কিছু করতে গেলে মানুষকে সময় দিতে হবে, তা না হলে সে কি মায়ের পেট থেকেই তার কর্ম শুরু করে দেবে। তারপর সেখানে আসে আদ্রিয়ানের বড় মামি। আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলল,
মনে আছে তো? মাত্র 3 মাস, 15 দিন হয়ে গেছে। আর 2.5 মাসের মধ্যেই তোকে ব্যবস্থা করতে হবে, তা না হলে এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। ভাইয়ার এই অপমান সহ্য করতে পারে না মিথিলা। তার চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সে সেখান থেকে চলে আসে। দেখতে দেখতে তার যাওয়ার সময় হয়ে আসে। সে কাউকে কিছু না বলে শুধু মিথিলাকে আদর করে সেখান থেকে চলে যায়। তার প্রথম ট্রেনিং হয় দিল্লিতে। তারপরের দিন বাড়িতে আদ্রিয়ানকে দেখতে না পেয়ে তার বড় মামি শেফালি বেগম মিথিলাকে বলল, এই তোর ভাইয়া কোথায়? এখনো কি ঘুমাচ্ছে? মামার দোকানে যেতে হবে না? আজকে ডাক্তার আসবে তো। মামি, ভাইয়া বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? কোথায় গেছে? তোমরা তো মাত্র 3 মাস সময় দিয়েছিলে, ও তার আগে চলে গেছে। আর কোথায় গেছে আমায় কিছু বলে যায়নি। ও বলেছে যদি কিছু কাজ পাই তাহলে ভালো, তাহলে ভিক্ষে করে খাবো, তবু ওই বাড়িতে ফিরে আসবো না। মিথিলার কথা শুনে শেফালি বেগম কিছু বলে না, কিন্তু ছোট মামা জিসান বলল, ভাবি, তুমি আদ্রিয়ানের সাথে খুব খারাপ ব্যবহার করেছ। তুমি একটু নমনীয় হতে পারতে। ও তো আরিয়ানের মতো তোমার একটা ছেলে। স্বামীর কথায় বিরক্ত হয় রুহি বেগম। সে স্বামীকে ধমক দিয়ে বলল, তুমি একটা কথা বলবে না? বাড়ি থেকে চলে গেছে, ভালো হয়েছে। ও যদি বাড়িতে থাকতো আজকে আরিয়ান কেন পরবর্তীকালে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারতাম না। এমনকি ওর জন্য মীরা ভালো বাড়িতে আসে না। ও শ্বশুরবাড়িতে গেলেও মীরার শ্বশুরবাড়ির লোক খুব বিরক্ত হয়। ওই ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। ওকে দেখলেই আমি সহ্য করতে পারতাম না, মরেও যায়নি। তুমি কি বলছো রোহি? সামান্য একটু গায়ের রং কালো বলে মরে যাবে? ও কত পড়াশোনায় ভালো তা তুমি জানো? শুধু পড়াশোনায় কেন, খেলাধুলায় তো অনেক ভালো। এসব জায়গায় গায়ের রং কোনো ম্যাটার করে না। তোমরা মূর্খ মানুষ, এসব বুঝবে না। তা তুমি তো শিক্ষিত মানুষ, তুমি তোমার বোনের ছেলেকে ধরে রাখতে পারোনি কেন? যা করো তোমরা দুই যা করো, তোমরা কি আমাদের সাথে কোনো আলোচনা করো? ভাইয়া তো অসুস্থ, আর আরিয়ান তো নিজের কাজ নিয়ে ব্যস্ত, আর আমি আমার স্কুল সামনে এসে এসব বিষয়ে নজর দিতে পারি না। আরিয়ান খুব ভালো ছেলে। ও নিজের চেষ্টায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করেছে, এমনকি অনার্স তো ভালোই নম্বর পেয়েছে। আমি সব খবরে রাখি, কিন্তু তোমাদের জ্বালায় কিছুই বলতে পারি না। এদিকে আদ্রিয়ান এখন জয়পুরে ডিউটি দিচ্ছে। রাতের বেলা আদ্রিয়ান ফোন করে মিথিলাকে। মিথিলার যে ফোন আছে বাড়িতে কেউ জানে না। মিথিলার বিয়ের টাকা থেকে আদ্রিয়ান কিছু টাকা নিয়ে গেছে সাথে করে, আর মিথিলার জন্য একটা ফোন কিনে দিয়ে গেছে। রাতের দিকে সবাই যখন ঘুমিয়ে পড়ে আদ্রিয়ান তখন মিথিলাকে ফোন করে। মিথিলা জেগেই ছিল। ভাইয়ার ফোন পেয়ে মিথিলা বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম সালাম। ভালো আছি। তারপর কি করছিস এখন? কি করব, রুমে আছি। তোকে কেউ কিছু বলেনি তো? বলেনি, আবার দিনরাত বলছে ওইসব আমার শুয়ে গেছে, আমি ওইসব নিয়ে চিন্তা করি না। আবার আমার কষ্ট হতো তোকে যখন ওরা তোর গায়ের রং নিয়ে অপমান করত, আমার ভালো লাগতো না ভাইয়া। সত্যি অনেক কষ্ট করেছিস, তাই আমি আল্লাহকে ডাকি, আল্লাহ আমার ভাইয়ের যেন ভালো হয়। ঠিক আছে, আর বেশি রাত জাগতে হবে না, ঘুমিয়ে পড়। আর আমি যে ফোন করি ভুলেও বাড়ির কাউকে বলবি না। আর কিছুদিন সহ্য কর, তারপর আমি তোকে আমার কাছে নিয়ে চলে আসব। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে গেল। আদ্রিয়ান চাকরি পেয়েছে। সে এখন প্রতিষ্ঠিত। সে কলকাতায় আশেপাশে ফ্ল্যাট কেনার চিন্তাভাবনা করছে, বোনকে নিজের কাছে রাখবে বলে। আদ্রিয়ান এখন চেন্নাই আছে। তাকে ডেকে পাঠায় তার স্যার মেজর শরীফুল। আদ্রিয়ান পারমিশনের রুমে ঢোকে আর বলে, স্যার আসবো? এসো। স্যার আমাকে ডেকেছিলেন? বসো বলছি। আদ্রিয়ান বসলে শরীফুল বলল, তোমাকে বিশেষ কারণে ডেকেছিলাম। তোমার নেতৃত্বে একটা টিমের মিশনে পাঠাবো, সেখানে তোমাদেরকে থাকতে হবে। তোমাদের টিমে মোট 10 জন থাকবে। মিশনটা এখন 1 মাস পর হবে। তোমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কিছু খবর আসছে, এখনও আমরা কনফার্ম হতে পারছি না। আগে কনফার্ম হই, তারপর মিশনটা হবে। তাই তোমাকে বলছিলাম, চাকরি পাওয়ার পর একদিনও ছুটি নাওনি। তুমি চাইলে এই 1 মাসের মধ্যে ছুটি নিয়ে বাড়ি থেকে ঘুরে আসতে পারো। সবার তো পরিবার আছে, সবাই ছুটি নিয়ে কাল চলে যাবে, তুমিও যেতে পারো। ওখান থেকে আসার পর তোমাদেরকে মিশনে পাঠাবো। শরীফুলের কথা শুনে আদ্রিয়ান বলল, স্যার যদি কিছু মনে না করেন, মিশনটা কি বলতে পারবেন? সরি, কাউকে মিশনের সম্পর্কে বলা সম্ভব নয়।
তাছাড়া এই বিষয়ে আমি নিজেও কিছু জানি না। কিছুদিন যাবৎ স্বরাষ্ট্র দপ্তরের কাছে খবর আসছে, দপ্তর আমাদেরকে জানিয়েছে ওখানে যেতে হবে। কি সমস্যা সেটা আমাদের বলেনি, তাই আমি তোমাকে জানাতে পারবো না। আর যেটা বললাম, পারলে তুমি বাড়ি থেকে ঘুরে আসতে পারো। শরীফুলের কথায় আদ্রিয়ান কিছু বলছে না দেখে শরীফুল বলল, কি ব্যাপার আদ্রিয়ান, তোমার কি পরিবারে কেউ নেই? লোক ছুটি নেওয়ার জন্য কান্নাকাটি করে, আর তুমি ছুটি দিচ্ছি তাও তুমি চাইছো না। শরীফুলের কথায় আদ্রিয়ান বলল, স্যার, পরিবার বলতে শুধু আমার ছোট বোন আছে। আমার যখন 16 বছর বয়স তখন আমার মা মারা যায়, আর আমার বাবা আমার যখন 8 বছর বয়স তখন আমার মা 2 ভাই বোনকে ছেড়ে অন্য জায়গায় সংসার পাতে। তারপর থেকে বাবার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা মায়ের সাথেই থাকতাম নানুর বাড়িতে। আমার নানু আমাদের খুব ভালোবাসত, কিন্তু আমার গায়ের রং কালো বলে আমাকে আমার মামার বাড়ি বা আমার কোনো আত্মীয়রা পছন্দ করে না। সবাই আমায় ঘৃণা করে। আমার এক মামাতো ভাইয়ের বিয়ে আমার জন্য ভেঙে যাচ্ছিল। মেয়েটা নাকি আমার গায়ের রঙটা পছন্দ করে না, সেই জন্য বলেছে আমি বাড়িতে থাকলেও থাকবে না। বাড়িতে খুব চাপ দেয়, 3 মাসের মধ্যে আমাকে বাড়ি ছাড়তে হবে। তারপর আমি খবরের কাগজে বিজ্ঞাপন দেখে সামরিক বাহিনীতে আবেদন করি, আর আমার চাকরিটা হয়ে যায়। খুব দুঃখ নিয়ে আমি বাড়ি ছেড়েছিলাম, তাই আর বাড়িতে ফিরে যেতে ইচ্ছা করে না। একমাত্র ছোট বোনকে আমি প্রতিদিন ফোন করি। আদ্রিয়ানের কথা শুনে শরীফুলের মনটা খারাপ হয়ে যায়। সে বলল, ছি, মানুষের মন মানসিকতা এত নোংরা কেন? গায়ের রঙে কি যায় আসে? তোমার মেধা, তোমার যোগ্যতা, এগুলোকে কেউ সম্মান দিচ্ছে না। শুধু গায়ের রং আজব মানুষ। তারপর একটু থেমে শরীফুল বলল, ঠিক আছে, তোমাকে তোমাদের বাড়িতে যেতে হবে না। তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। আমার মিসেস খুব ভালো, আমার 1 ছেলে 1 মেয়ে, তারাও খুব ভালো। তোমার গায়ের রং নিয়ে তারা কেউই তোমাকে অপমান করবে না, তারা যোগ্যদের সম্মান দেয়। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এই কদিন আমিও ছুটিতে থাকবো, তারপর তোমার নেতৃত্বে তোমাদের টিমে আমি থাকবো। তারপর একটু থেমে শরীফুল বলল, আদ্রিয়ান আপত্তি করলে শরীফুল শোনে না। সে কিছুটা জোর করে আদ্রিয়ানকে নিজের সাথে নিয়ে যায়। শরীফুল আহমেদ আজ 10 বছর সামরিক বাহিনীতে কাজ করে। বাড়িতে স্ত্রী ও ছেলে মেয়ে আর মা বাবা আছে। শরীফুলের সাথে আদ্রিয়ানকে দেখে তার স্ত্রী নাজিরা বেগম বলল, তো তোমার সাথে এই ভাইয়াটাকে? নাজিরা বেগমের কথায় শরীফুল হেসে বলল, এটা তোমার দেওয়া। বাড়ির লোকের উপর ওর কিছুটা অভিমান আছে, তাই ও ছুটিতে বাড়িতে যেতে চাইলো না। আজ কয়েক বছর হয়ে গেল চাকরি পেয়েছে, কিন্তু কিছুতেই ও ছুটি নেয় না। তাই আজকে যখন ওকে বললাম আমাদের 1 মাসের জন্য ছুটি মঞ্জুর হয়েছে, তারপর ওখান থেকে এসে আমরা মিশনে যাব, তারপর জিজ্ঞাসা করতেই ও বাড়ির কথা বলল। আশ্চর্য ব্যাপার হলো, ওর গায়ের রং কালো বলে ওর মা বাড়ির লোকেরা ওকে পছন্দ করে না। এরকম মানুষ হয়? তখন ওকে বললাম চলো আমার সাথে আমাদের বাড়িতে ঘুরে আসবে। ও রাজি হচ্ছিল না, আমি জোর করে ওকে নিয়ে এসেছি। ভালো করিনি বলো বিবিজান? শরীফুলের কথায় নাজিরা বেগম হেসে ফেলল আর বলল, খুব ভালো করেছো। আমার একটা দেওরের খুব শখ ছিল, কিন্তু নেই, কারণ তুমি বাবার একটাই ছেলে। তাই আজকে আমার একটা দেওর ভার্সেস ভাই হয়ে গেল। ধন্যবাদ তোমাকে আমার একটা দেওর ভাই ও বন্ধুকে এনেছো বলে। ওদের ব্যবহারে আদ্রিয়ান অবাক হয়ে গেল আর মনে মনে বলল, এত সুন্দর মানুষগুলোকে দেখতে কোনো অহংকার নেই, অথচ ওর গায়ের রঙের জন্য ওর বাড়ির লোকেরা কত ওকে অপমান করে। আর এরা তো গায়ের রং নিয়ে কিছু মন্তব্য করছে না। এমনকি স্যারের বাবা মা কত ভালো। আদ্রিয়ানকে চিন্তিত দেখে নাজিরা বেগম বলল, কি হলো ভাইয়া, কিছু বলছেন না কেন? কি নিয়ে এত ভাবনা চিন্তা করছেন? আমার কথায় কিছু কষ্ট পেয়েছেন? নাজিরা বেগমের কথায় আদ্রিয়ান বলল, না না ভাবি, কিছু মনে করিনি, এমনি আপনাদের কথাগুলো শুনছিলাম, তাই একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। না, আমি ভাবছিলাম বিশেষ কারো কথা ভাবছিলেন হয়তো। কেউ আছে? কাউকে মন দিয়েছেন? নাজিরা বেগমের কথায় আদ্রিয়ান লজ্জা পায় আর বলল, কী সব বলছেন ভাবি? আমার মতো ছেলেকে পছন্দ করবে? কি বলছেন ভাইয়া? এত সুন্দর মানুষটাকে কেউ পছন্দ করবে না, এটা হয় নাকি? ঠিক আছে, আমার এক বোন আছে, যদি আপনি রাজি থাকেন তাহলে আমার বোনের সাথে আমি আপনার বিয়ে দেব। আমরা মানুষের গায়ের রং দেখে জাজমেন্ট করি না। আমরা মানুষের মেধা, মানুষের কর্ম, মানুষের শিক্ষা, মানুষের আচার ব্যবহার, এগুলোকে গুরুত্ব দিই।
আর আমি আপনার ভাইয়ের মুখ থেকে আপনাকে নিয়ে অনেক কথা শুনেছি, তাই আমার বিশ্বাস আছে আমার বোনও আপনাকে পছন্দ করবে। আপনি তো এখন আমাদের বাড়িতে থাকবেন, তারপর আমি আপনাকে একদিন আমার বাপের বাড়ি নিয়ে যাব, আমার বোনের সাথে আলাপ করিয়ে দেব। যদি আপনি রাজি থাকেন তাহলে আপনার সাথে ওর বিয়ে দেব। নাজরা বেগমের কথায় আদ্রিয়ান কিছু বলে না। নাজরা বেগমের অতিথি আপ্যায়নে খুব খুশি হয় আদ্রিয়ান। এদিকে নীলাশারা খুব সমস্যার মধ্যে আছে। হঠাৎ করে ব্যবসায় দেনা হয়ে যায় আর চিন্তা করতে পারে না, যার ফলে ওর বাবার হার্ট অ্যাটাক হয়। বাবার অসুস্থতায় নীলাশা খুব ভেঙে পড়ে। বাবার চিকিৎসা করতে গিয়ে তাদের অনেক টাকা খরচ হয়ে যায়। তারপরও নীলাশা তার বাবাকে বাঁচাতে পারেনি। গ্রামের বাড়িতে যেসব সম্পত্তি আছে তা চাচারা তাদের দিতে চাইছে না। এদিকে কিছুদিন হলো নীলাশার বোন তানিশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নীলাশার মা জোনাকি বেগম অনেক ভেঙে পড়েছে মেয়েকে খুঁজে না পেয়ে। আবার অন্যদিকে তার যে বিউটি পার্লার ছিল তার সময়সীমা শেষ হয়ে গেছে। তারা ঘর ছেড়ে দিতে বলেছে, অন্য লোককে ভাড়া দেবে। ঘরটা সেলামিতে নেওয়া ছিল 10 বছরের জন্য। 10 বছর কমপ্লিট হয়ে গেছে। তারা আর জোনাকি বেগমকে ঘর দিতে চাইছে না। জোনাকি বেগম মাথায় হাত দিয়ে বসে আছে। নীলাশা তার মায়ের কাছে গিয়ে বলল, মা, কি হবে কিছু বুঝতে পারছি না। কি আর হবে, আমার মনে হয় তানিশা এই প্রমোটারের ছেলের সাথে চলে গেছে। কিছুদিন ধরে আমার এক কাস্টমার আমাকে বলেছিল তানিশাকে সজীবের সাথে দেখেছে। মায়ের কথা শুনে অবাক হয়ে যায়। সে তার মায়ের দিকে করুণ চোখে তাকিয়ে আক্ষেপের সুরে বলল, মা, তুমি কি বলছো? সাজিবের সাথে? ও তো ভালো ছেলে নয়। আমি জানি তো, কিন্তু কিছু করার নেই। তুই আর ওকে কোথায় খুঁজবি? গ্রামের বাড়িতে একবার ফোন করব। কেন করবি? ওরা আমাদের সুখের দিনে আছে, দুঃখের দিনে নেই। তোর বাবার ওখানে প্রপার্টি আছে, তা সত্ত্বেও ওরা দিতে চাইছে না। তারপর কি আর কি কথা বিয়ে হয়ে গেছে, তারপর কথা কমেনি বলছি সম্পত্তি দেব না, যা করার আছে তোমরা করে নাও। মেয়েটার এত লোভ ভাবা যায়? ও কি করে সুখী হবে আমি জানি না। শুনলাম শ্বশুর শাশুড়ির সাথে খুব খারাপ ব্যবহার করে। আর ওই কেয়ার জন্য আদ্রিয়ানকে নিয়ে আমি কত খারাপ কথা বলেছি। আমি জানি তুই ওকে ভালোবেসে ফেলেছিস, শুধু আমার জন্য তুই তোর ভালোবাসাকে কবর দিয়েছিস। তবে আমার বিশ্বাস আছে আদ্রিয়ান তোর জীবনে আবার ফিরে আসবে। আমি থাকি আর না থাকি, দেখবি আমার কথা মিথ্যা হবে না। মায়ের কথা শুনে নীলাশা কান্নায় ভেঙে পড়ে আর মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ মা, আমি ওকে এখনো ভালোবাসি। তুমি জানো না মা, ও আমাকে নদীর জল থেকে কিভাবে বাঁচিয়েছিল। খুব ভালো মনের একটা মানুষ ছিল। আমি ওকে আজও বলতে পারিনি। একটা বছর আমাদের মধ্যে সম্পর্ক ছিল, অনেক কথা বলতো, ওর লক্ষ্যের কথা, ওর স্বপ্নের কথা। এখন কোথায় আছে কি করে জানিস? অনেক দিন আগে গ্রামের বাড়িতে যখন গিয়েছিলাম তখন কেয়া আপুর শাশুড়ি বলেছিল কোথায় চলে গেছে। কেয়া আপু নাকি শর্ত দিয়েছিল ও বাড়িতে থাকলে ও শ্বশুর বাড়িতে থাকবে না, সেই জন্য ও বাড়ি ছেড়ে চলে গেছে। ওরা ওর কোনো খবর রাখে না। তবে ওর বোন মিথিলা মনে হয় জানে। ও বাড়িতে কাউকে কিচ্ছু বলেনি। তারপর কিছুক্ষণ থেমে নীলাশা বলে, মা, একটা কথা বলবো? হ্যাঁ, কি বলবি বল। তবে তানিশা যদি নিজে থেকে ওর সাথে যায়, খুঁজে না আনাই ভালো। আমার মনে হয় ও নিজে থেকে যায়নি। তুই কি করে জানলি? আমাকে কিছুদিন সময় দাও, তারপর আমি তোমায় বলবো। আর একটা কথা, পার্লার নিয়ে তুমি চিন্তা করবে না। তোমাকে আর কিছু কাজ করতে হবে না। আমি তো একটা জব করছি, আমি চালিয়ে নিতে পারবো। এমনিতেই মাঝে মাঝে তোমার মাথা যন্ত্রণা করে, তোমাকে ভালো ডাক্তার দেখাতে হবে। নীলাশার কথায় বিরক্ত হয় জোনাকি বেগম বলে, ডাক্তার দেখাতে হবে না। আমার দুই মেয়ে আমার চোখের মণি, তোরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। এদিকে রাতের দিকে নীলাশা ফোন করে তার বান্ধবী রিয়াকে। রিয়া ও নীলাশা কলেজ লাইফের বন্ধু আর একই সাথে একটা প্রাইভেট কোম্পানিতে দুজনে জব করে। রিয়া ফোন রিসিভ করতেই নীলাশা বলে, হ্যালো রিয়া। বল। তুই বলছিলিস তোর কোনো রিলেটিভ সামরিক বাহিনীতে চাকরি করে। করে তো, কিন্তু কেন, কি হয়েছে? আসলে আমার বোন তানিশা কিছুদিন হলো বাড়ি ফেরেনি। আমার বোন খুব ভালো মেয়ে, কিন্তু মা বলছিল মাকে কেউ বলেছে বোনের নাকি একটা বখাটে ছেলের সাথে সম্পর্ক ছিল।
কিন্তু আমার বিশ্বাস হয় না। এখন আমি কোথায় তাকে খুঁজবো বল? ফোন সুইচ অফ। আমার কিচ্ছু ভালো লাগছে না। নীলাশার কথা শুনে রিয়া বলল, বুঝতে পারছি, পুলিশে গিয়েছিলিস? পুলিশ ছেলেটার হাতে, আমাদের কথা শুনবেই না। ঠিক আছে, আমার দুলাভাই তো অন্য জায়গায় চাকরি করে, তবুও ওর এখানকার অনেক অফিসারের সাথে জানাশোনা আছে। তাছাড়া দুলাভাই এখন এখানে এসেছে, আমি ফোন করে কথা বলে নেব, তারপর তোকে জানাচ্ছি। ধন্যবাদ রিয়া। তারপর রিয়া তার দুলাভাই শরীফুলকে ফোন করে। শরীফুল তখন আদ্রিয়ানের সাথে আড্ডা দিচ্ছিল। রিয়ার ফোন দেখে শরীফুল বলল,